প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই শারীরিকভাবে ভালো আছেন। প্রহসনের নির্বাচন হয়ে গেল বাংলাদেশে। আজকে আমরা নির্বাচনকে একটু সাদা-কালো চোখে দেখব বলে আজকে আমরা সবাই সাদা-কালো অবস্থায় এই লাইভে যুক্ত হয়েছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সবসময়ের পরিচিত সহযোদ্ধা বন্ধু সাদাত রাসেল এবং রয়েছেন রুমি গোমেজ। আজকে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। আরেকটি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে হাত পা বেঁধে রেখে তারপরে যে নির্বাচন করলো এবং যে নির্বাচনে একটি যেই জয় বিএনপি পেতে যাচ্ছে সেটি আসলে কতটা তাদের জয় হতো সেটি প্রশ্ন সাপেক্ষ। সেই বিষয়ে আমরা কথা বলবো। আমরা কথা বলবো আরো কিছু বিষয় নিয়ে এবং এখানে আরো একটি বিষয় আমরা অবশ্যই বলে রাখি, যদিও এই নির্বাচনকে আমরা অবৈধ মনে করি, তারপরেও সেই নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভূমিদশ জয় যেটাকে আমরা বলি সেটা ওনার হয়েছে। উনি ৭৮,০০০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৮,০০০ বেশি ভোট পেয়ে উনি জয়ী হয়েছেন। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আরো একজনকে অভিনন্দন জানিয়েছি। তিনি হচ্ছেন বঙ্গবন্ধুর সহযোগী অলি আহাদের কন্যা ব্যারিস্টার রুমিন ফারহানা। যদিও আমাদের সাথে রাজনৈতিক অনেক মতবিরোধ রয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি মনে করি রুমিন ফারহানা একজন মুক্তিযুদ্ধের পক্ষের একজন শক্তি। যাই হোক, সেই সকল বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমি যাব সাদাত রাসেলের কাছে। সাদাত রাসেল, এই নির্বাচন নিয়ে যদি আপনি সংক্ষেপে একটু কিছু বলতেন। আসলে এই নির্বাচনকে আমি আবার একটু দর্শক শ্রোতাদের বলে রাখি যে আসলে এই নির্বাচন নিয়ে কেবলমাত্র হাসাহাসি মকারি করা যায়, এছাড়া আসলে এই নির্বাচন নিয়ে বেশি কিছু বলা কওয়ার আমার কাছে নেই। সাদাত রাসেল, কি বলবেন আপনি এই নির্বাচন নিয়ে? এই নির্বাচনের ব্যাপারটা হইতেছে টিটু ভাই যে আমাদের শান্তির যে ইয়েটা, শকুনটা, সেই শান্তির শকুন সকালে দেখলাম সবচেয়ে নিরাপদ যে আমাদের কেন্দ্র, সবচেয়ে আলিশান কেন্দ্র গুলশানে, সেখানে গিয়ে ভোট দিচ্ছে এবং ভোট দিয়ে সে আইসা বলতেছে যে আজকে ঈদের দিন, হ্যাঁ তেন সবাইকে ঈদ মোবারক, হ্যাঁ নতুন বাংলাদেশ তৈরি করা। হ্যাঁ মানে আমি বুঝলাম না, মানে আপনি ইউনূসের মতো একটা লোক, সে দেশপ্রেমের বোঝেটা কি? আমার প্রথম আপনি বলেন তো, জীবনে ওরে দেখছেন দেশপ্রেম জাতীয় কোনো ইস্যুর মধ্যে আছে? মানুষের অধিকারের কোনো বিষয়ের মধ্যে ইস্যু আর আছে? এই নির্বাচনটা শুরু থেকেই তো বলা হইতেছে। আরেকটা ব্যাপার আমি টিটু আপনারা বলি সবার আগে, যে এই নির্বাচনে প্রথম থেকে এনসিপি জামাত বিরোধী ছিল। এই সময় নির্বাচন দেওয়ার পক্ষে তারা না। তার আগে জুলাই সনদ বাস্তবায়ন করবে, পাকিস্তানের পতাকা উঠবে, পাকিস্তানের জাতীয় সঙ্গীত রিপ্লেস করবে, তারপরে গিয়ে তারা যদি সুযোগ হয় তাইলে নির্বাচন দেবে, না দিলে নাই। মানে ইউনূস থাকা মানে তো আসলে ওই কি বলে যে জামাতের আমির থাকে একই কথা, তফাৎ নেই। কারণ ইউনূস ওর আজীবন লালিত স্বপ্ন রাষ্ট্র ক্ষমতা দখল। সে 2006 দ্বিতীয়বার মনে হয় দল গঠন করলো, তার আগেও দল গঠন করছিল। ওই 3-4বার দল গঠন করে জুতার বাড়ি খেয়ে পালাইছে। লাস্টে জামায়াতটা চুষতে চুষতে চাইটা মোটামুটি এই ক্ষমতাটা নিচ্ছে। অতএব অয় থাকা আর জামাতের আমির থাকে একই কথা এখানে ক্ষমতায়। তো তাইলে ফাইনালি কেন আইসা জামাত রাজি হইল নির্বাচনে? কেন এনসিপির টোকাইয়ের বাচ্চাগুলো রাজি হইল নির্বাচনে? এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওরা কি জানতো না যে বিএনপিকে যদি সরাসরি মাইনাস করতে না পারে নির্বাচনের আগেই, তাহলে নির্বাচনের মাঠে যদি বিএনপি থাকে তাইলে ওরা হারবে? ওরা জানতো। এখানে দুইটা ওয়ে, এক হচ্ছে কি ওদের যে ইন্টারনালি মেকানিজম করে জিতে যাওয়া, এটা একটা ইস্যু ছিল। দ্বিতীয় ইস্যু ছিল জুলাই সনদের নামে ওদের যে হ্যাঁ ভোট না ভোটে যে গণভোটটা, এটা হচ্ছে মূলত ওদের টার্গেট। ওদের কিন্তু জাতীয় এই সংসদ নির্বাচন ওদের টার্গেট না, ওদের টার্গেট হচ্ছে গিয়ে গণভোট। গণভোটটাকে যদি জেতাতে পারে তাহলে ওদের সুবিধাটা কোন জায়গায়? ধরেন গণভোটে যদি হ্যাঁটাকে জয়যুক্ত করতে পারে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কিন্তু অর্ধেকে নেমে আসবে। প্রচলিত বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সে কিন্তু অর্ধেকে নামবে, রাষ্ট্রপতির ক্ষমতা দ্বিগুণ হবে। তো রাষ্ট্রপতিটা ওরা বানাবে হচ্ছে ইউনূসকে, তারেককে হয়তো বা একটা প্রধানমন্ত্রীর পদ দিয়া ঠোঙ্গা মার্কা কিছু দিয়া বহায় রাখবে ওরে, তুই এটা বইয়া চুইতে থাক। কিন্তু রাষ্ট্র পরিচালনার জায়গাটা সবচেয়ে বেশি প্রভাবশালী থাকবে এনসিপি এবং জামাতি দিন শেষে। এই ভরসার কারণে ওরা কিন্তু এই নির্বাচনে রাজি হয়েছে। তো বিএনপি এই খেলাটা কতটুকু বুঝছে জানি না। তারেক প্রথম থেকে কিছু বলে নাই, সর্বশেষে এসে শুরু করলো সে আচ্ছা হ্যাঁ ভোটে একটা মানে ভোট দিয়েন আপনারা। আমরা গত 2 দিনে নির্বাচনে কি দেখলাম? আমরা নির্বাচনে দেখলাম প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং এজেন্ট যারা ছিল তারা নিজেরাই
মানে নির্বাচনের রেজাল্ট শিট যেটা, রেজাল্ট শিটে তারা অলরেডি সিগনেচার করে রেডি করে রেখে দিছে রেজাল্ট শিট দেওয়ার জন্য। এটা আমরা দেখলাম সেখানে টাকার ছড়াছড়ি। মানে আমরা কি বলে, প্রথমে তো জামাতের একজন জেলা আমিরকে দেখলাম 84 লাখ টাকা সহকারে গ্রেপ্তার হওয়া। তারপরে দেখলাম আমরা রাস্তাঘাটে তো ওই বিএনপির এনি থেকে শুরু করে অনেকের কাছ থেকে বস্তা উদ্ধার হলো টাকার। ইভেন আমাদের নদীতে যে কোস্ট গার্ড, তাদের হাতেও ধরা পড়লো টাকার সহকারে মানুষজন। মানে আপনি জলে, স্থলে, অন্তরিক্ষে যেখানেই যাবেন টাকার ছড়াছড়ি। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে জামায়াত ভোট কেনার জন্য আপ্রাণ চেষ্টা করলো, ভোট কেন্দ্রগুলোকে দখল করলো। তারপরে মানে এই যে পুরো প্রক্রিয়াটা আমি বলতেছি আপনাকে, যে আজকে ভোট কেন্দ্রে যাওয়ার পরে লোকজনের অন্তপক্ষে, আমি আমার পেজেই মনে হয় 20টার উপরে ভিডিও আপলোড দিয়েছি, যেখানে মানুষ এক একজন তাদের আক্ষেপের কথা বলতেছে, তারা ভোট দিতে পারেনি, কেন্দ্রে গেছে, ভোটার একজন দিয়ে দিছে, আগের রাইতে ভোট হয়ে গেছে, আগের দিন ভোট হয়ে গেছে। আওয়ামী লীগকে বলা হয়তো যে তারা রাত্রে ভোট করে। ইউনুস কি করছে? আমরা তো গত 1 মাস আগে থেকেই তো দেখলাম যে সেই দুবাই, বাহরাইনের ওই জায়গাগুলোতে যে ব্যালটগুলো পাঠাইছে, সেগুলো জামাতের লোকজন সিল মাইরা তারপরে মানুষের কাছে পাঠাচ্ছে। তারা আবার সেটা নিয়ে লাইভে আসতেছে যে দেখেন আমার ব্যালট দিয়েছে, ব্যালট আগে থেকে দাঁড়িয়ে পাল্লায় সিল মারা। তো আওয়ামী লীগ যদি রাতের ভোট কইরা থাকে, মানে নির্বাচনের আগের রাইতে ভোট কইরা ফেলায়, তাহলে ইউনুস 1 মাস আগে থেকে ভোট করতেছে। তো এত মেকানিজমের পরেও এখন বড় একটা প্রশ্ন, মানে এটা আসলে প্রশ্ন করার কিছু না আমার কাছে, যেটা মনে করেন যে ক্ষমতা কি শুয়ার আইবো না কুত্তা আইবো। হ্যাঁ, বিষয়টা ধরেন খুব একটা গুরুত্বপূর্ণ না আমার কাছে, কিন্তু বিষয়টা হচ্ছে কেন এখন পর্যন্ত নির্বাচনের এই যে রেজাল্ট ঘোষণাটাকে ঝুলানো হইতেছে। সেনাবাহিনীর অবস্থানটা আজকে টিটু ভাই খেয়াল করছেন বোধহয়, সেনাবাহিনী কিন্তু খুব সাইলেন্ট একটা মুডে যাচ্ছিল সারাদিন, কোথাও সেনাবাহিনী কিন্তু একটা শব্দ নাই। কিন্তু আমার কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে সেনাবাহিনী এবং জামাত সম্মিলিত, মানে ইউনুস সম্মিলিতভাবে সর্বোচ্চ চেষ্টাটা করছে যাতে জামাতকে ক্ষমতাটায় আনা যায়। কিন্তু ক্ষমতা আনা যায় তখনই ধরেন আপনার এবং রুমি গোমেজের মধ্যে যদি এখন একটা কোনো প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতা আমি যদি মনে করি রুমিকে আমি জিতাবো, আমার হাতে বিচারক হিসেবে ক্ষমতা আছে জেতানো, সেই ক্ষেত্রে রুমিরও কিছুটা যোগ্যতা থাকতে হবে। রুমি যদি তার যোগ্যতায় ধরেন 17 কামাইতে পারে, আমি তার ধাক্কা মেরে 20 বানাই দিতে পারবো আমার ক্ষমতা দিয়া। কিন্তু এখন রুমি যদি ধরেন মার্ক পাইছে 2, পরে আমি কেমনে ভাই 98 বানাই দিই কোন? এটা তো হয় না। তো এখন ইউনুস আর সেনাবাহিনী হলো এই চিপাটার মধ্যে পড়ে রয়েছে যে জামাত লিগেল যদি ভোট হয় বাংলাদেশে, তাহলে ভোট পাইবো ভাই সর্বোচ্চ গেলে, এখন তোদের রমরমা সিজন, হ্যাঁ, সবচেয়ে বড় মানে কি বলে সম্ভাবনার সময় চলতেছে এটা ওদের। তাতেও যদি লিগেলি ভোট পায় জামাত, সর্বোচ্চ গেলে একটু শাহাদাত রাসেল, মানে আপনার কি মনে হয় না যে জামাত জীবনে একবারই সুযোগ পেয়েছিল এবং এই সুযোগ জীবনে আর জামাত কোনোদিন পাবে না? এটা কি আপনার মনে হয় না? এটা তো জামাত এবং আমি কেন সেনাবাহিনীর নামটা বলছি বারবার, সেনাবাহিনী 2006 থেকে তো -2 ফর্মুলার দিকে আগাচ্ছিল। আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করা, খালেদা জিয়া শেখ হাসিনাকে মাইনাস করা, সেনাবাহিনীর দীর্ঘকাল স্বপ্ন এটা, এদেরকে বাদ দিয়ে তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় আনা। সেই জায়গা থেকে তারা এখনো সেই চেষ্টাটাই করে যাচ্ছে যে আওয়ামী লীগকে মাইনাস, ওরা ভাবতেছে মাইনাস করে দিচ্ছে আওয়ামী লীগকে, বিএনপিকে মাইনাস করবো, এরকম ওদের একটা স্বপ্ন আছে। তো আজকের এই জায়গাটায় দাঁড়াইয়া মানে আমি যেটা বলতেছিলাম, কথার ফ্লোটা আমি হারাই ফেলছি আসলে, কথা মানে যে পয়েন্টটা আমি বলতেছিলাম, মাঝখানে আপনি কথা বলছেন আমি ভুলে গেছি কোনটা বলতেছিলাম। তো যে ধরেন মানে আপনি বলছেন যে প্রশাসনেরও বা ইউনুসেরও জামাতকে ক্ষমতায় বসানোর যে একটা চেষ্টা, মনে পড়ছে কি, মনে করেন জামাত যদি 50% লিগ্যাল ভোটও হয়, 100% তো দরকার নেই, 50% যে বাকি 50% চুরি করবে জামাত, তাইলেও সর্বোচ্চ গেলে আসন পাইব 10টা। আপনি জামাতকে 50% চুরির সুযোগ দিবেন আর 50% লিগ্যাল ভোট হবে, তাইলেও 10টার উপরে আসন পাওয়া সম্ভব না জামাতের পক্ষে এই রাষ্ট্রে। বাঙালি জাতি এখন কিন্তু এতটা বেইমান হয় নাই। তো সেই জায়গা থেকে ওরা মেকানিজম করতেছে। জামাত আজকে দেখছেন সংবাদ সম্মেলন করতেছে, সেখানে তারা বলতেছে ভোট গণনায় অনেক সময় লাগবে। আরে বোকাচোদার দল, তোর সকালবেলা প্রথম 2 ঘন্টায় ভোট পড়ছে, মানে অন্য পত্রিকার বরাত হচ্ছে 7%, প্রথম আলোর হিসেবে 4%, তারপরে তুই 12টা 1টার মধ্যে কয়ে দিলি তো 40%, রাইট করে এখন 47%। তোর ভোট পড়ছে 47%, বেটা 50% ভোটও পড়ে নাই, মানে তোর হিসেবে। সেই রাইতে সিল মারা থেকে শুরু করে পোলিং এজেন্টরা রেজাল্ট শিট তৈরি করা থেকে শুরু করে 1000 কোটি টাকা ইনভেস্ট করে এক রাইতের মধ্যে এত কিছু ঘটায়, তোরা জাল ভোট মাইরও এর উপরে টানতে পারলি না এক রাইতে ভোট। তো এই ভোট গুনতে তো 3 দিন লাগবে কি জন্য? মূলত ওরা এখনো চেষ্টা করে যাচ্ছে কোনোভাবে জামাতের হাতে ক্ষমতাটা দেওয়া যায় কিনা, সর্বশেষ কামকটা দেওয়া যায় কিনা। তো বিএনপি এখন কি বুঝতেছে জানি না, কিন্তু হয়তো আমার ধারণা যেটা বাধ্য হবে বিএনপিকেই দিতে,
ওই যে বললাম যে আপনি মার্ক যদি ভাই 2 পান, আপনার তো 98 বানায় দেওয়া যায় না জোর করে। নিজের যোগ্যতা দেশে কামাইতে হয়। সো সেই কামানোর যোগ্যতাটা জামাতের নাই। বিধায় ইউনূস এবং সেনাবাহিনী আমি খুব একটা চিপার মধ্যে আছে। তো দেখা যাক কি হয়। বিএনপি কি হয়তো বা দিন শেষে ক্ষমতা দিতে বাধ্য হইব আরকি। রুমি গোমেজ, আপনার কাছে আসবে একটা বিষয় নিয়ে, সেটি হচ্ছে যে তারেক রহমান, জনাব তারেক রহমান, উনি একজন উনাকে আসলে যতটা না মানুষ জিয়াউর রহমানের সন্তান হিসেবে রাজনৈতিক অঙ্গনে যতটা চেনে, তার থেকে বেশি চেনেন খালেদা জিয়ার সন্তান হিসেবে। এবং উনি নিজে ওনার যে সন্তান জাইমা রহমান, তিনি ব্রিটেনে পড়াশোনা করেছেন এবং তারও একটা রাজনীতিতে একটা ভবিষ্যৎ হয়তোবা আমরা দেখতে পাবো। আপনার কি মনে হয় যে আসন্ন যেই সরকার হতে যাচ্ছে, সেই সরকারে আসলে বাংলাদেশের যেই নারীদের যেই অবস্থাটা তৈরি হয়েছে এই টিটু ভাই, বিগত, হ্যাঁ আমি প্লিজ। একটা কমেন্টস মানে আপনাকে বলার লোভ সামলাতে পারছি না, দর্শকদের বলছি যে আলফ্রেড বিশ্বাস নামে একজন কমেন্ট করছে, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দেন এই জনগণ, শান্তিতে আছে প্রশাসন। পরিস্থিতি থ্যাংক ইউ। তো রুমি গোমেজ, আসলে আমি যেই একটু আপনার, কমেন্ট দেখতে চাই, একটু কমেন্ট দেখার ব্যবস্থা করেন তো, আমি বোর্ডে কমেন্ট দেখতে পাই না। আচ্ছা, এটা সাদ রাসেল একটু কমেন্ট করে দেখেন। তো রুমি, আপনি আসলে কি মনে করেন যে এই যে নতুন সরকার আসছে, একজন খুব পরিচিত মানে কি বলে, মানে একজন বাংলাদেশের 2 বার নির্বাচিত নারী প্রধানমন্ত্রীর সন্তান এবং তার ফ্যামিলিতেও উনি নারী বেষ্টিত। আপনার কি মনে হয় যে আসলে সামনের সরকারের অবস্থা কি হবে, বা এই যে ভোটে যে আসলে নারীর অপেক্ষাকৃত কম অংশগ্রহণ ছিল, সকল কিছু মিলিয়ে আপনি আসলে সামনের সরকার এবং বিগত নির্বাচন নিয়ে যদি আপনি আপনার বক্তব্য শুরু করতেন, বা যে নির্বাচনটা আপনি আপনার চোখে অন্তত আপনি 5-6 হাজার মাইল দূর থেকে নির্বাচনকে যেভাবে দেখেছেন। ধন্যবাদ টিটো, ধন্যবাদ সাদাত রাসেল। আমি সবসময় ভুলে যাই, আমি একদম ডাইরেক্ট টপিকসে চলে যাই কথা বলতে গিয়ে। এবং ধন্যবাদ সকলে যারা দেখছেন। আসলে আমার কাছে মানে জাইমা না জামাইয়া, জাইমা ওর নাম, জাইমা রহমান, জাইমার যে অ্যাপ্রোচ ছিল, আজকে আমি প্রতিটা মানে আমি গতকাল সারা রাত ঘুমাইনি, তার আগের দিনও ঘুমাইনি, আজকেও আমার মনে হয় ঘুম হবে না, কারণ দেশের অবস্থা ক্লান্তি লগ্নে। আমি জাইমা রহমানকে যেরকম দেখেছি, জাইমা রহমান তারেক জিয়ার চেয়ে স্ট্রং লিডার হবে, 100% হবে স্ট্রং লিডার। অ্যান্ড শি হ্যাড দ্যাট অ্যাটিটিউড, অ্যান্ড দ্যাট অ্যাটিটিউড নিড, মানে ওই অ্যারোগেন্সিটা, ওই নেক স্ট্রেট করে, শোল্ডার সোজা করে। তারেক দেখবেন সবসময় মানে ওর সামনে চুল আছে এবং মাঝখানে টাক হয়ে গেছে, ও টাকটা একটু বেশি হাইলাইট করে দেন, মানে এত বোডাউন থাকে। কিন্তু জাইমাকে আমি দেখেছি যে কয়টা ভোট কেন্দ্র বাবার সাথে গিয়েছে, ইটস লুক লাইক জাইমাই হচ্ছে পাবলিসিটি করছে। এবং জাইমার কারণেই অনেক মেয়ে ভোটারদের অ্যাকচুয়ালি আকৃষ্ট করতে পেরেছে বিএনপিতে, গণতন্ত্র। কারণ মেয়েরা তো জামায়াত ইসলামে, আমরা তো আমাদের ডাক্তারকে দেখলাম না, মানে স্বতন্ত্র, মানে ওই যে কি যারা সে দিল মে দে জাগাতু, রাইট? এই যারা আজকে চিৎকার করেছে ভোট কেন্দ্রের পাশে দাঁড়িয়ে, দিস ইজ নট ফেয়ার। অনেক কমপ্লেন, সবচেয়ে বেশি কমপ্লেন করেছে যারা এবং রুমিন ফারহানা, মানে যে জায়গা থেকে দাঁড়িয়েছে একটা স্ট্রং হোল্ড আছে, এই কারণে রুমিন ফারহানা কিন্তু টিকে গেছে। কিন্তু যারা মানে ওই যারা সে দিল মে দে জাগাতু, রাইট? এই হচ্ছে অবস্থা। কিন্তু জাইমা আজকে অনেক মানে ইম্প্যাক্ট করেছে। তারেক রহমান যদি আসলে নারীদের ভোটটা যদি 90%ও পায়, এটা জাইমার জন্য পাবে, বিকজ অফ জাইমার সাথে ছিল। এবং জাইমার একটা প্রভোকেট ছিল, অ্যাপ্রোচ ছিল, যেটা জামায়াতের জন্য মেয়েরা ভয় পাচ্ছে। এই এপিসোডটা তো মনে হয় সবাই দেখছেন, যে একজন টাকা দিতে গিয়েছে, মানে মেয়েরাই মানে
হিজাব নিকাব পরা মেয়েরাই জামায়াত ইসলামের একজন নারীকে ধরে হেঁচড়ে টেনে একেবারে গোড়া থেকে চুল কেটে দিয়েছে। দেখেছেন এটা কেউ এই ভিডিওটা? একেবারে গোড়া থেকে চুল। আমি টিটো আই গেভ ইট টু ইউ। আমি এই ভিডিওটা আমি আই থিংক আই সেন্ড ইট টু ইউ। মানে নিকাব হিজাব খুলে টাকা দিচ্ছিল, একেবারে ধরে এরকম এরকম এরকম, আমি যে বব কাটটা করতে চাই সেরকম করে চুল কেটে দিছে এই একটা মেয়ের। মানে খুবই ইয়াং, এবং নারীরা আসলে আতঙ্কিত। যতই আমি আরেকটা তামসা দেখলাম যে কি জানি আমাদের নায়ক অনেক টাকা খরচ করে, নায়কের নাম, তার বউয়ের সাথে মুভি ছাড়া আর কারোর সাথে, অনন্ত জলিলের ওয়াইফকে দেখেছেন ও কিভাবে গিয়েছে? বিশাল এক সৌদি আরবের কালো আলখাল্লা পরে সে ভোট কেন্দ্রে ভোটে গিয়েছে। মানে মানে ও কিন্তু অনন্ত জলিল কিন্তু অনেক কথা বলেছে এই বিজনেস পারপাসে, যে টাকা কি মানে ইন্ডাস্ট্রি কি করে লুজ হচ্ছে। সে তার বউকে নিয়ে যেতে বাধ্য হয়েছে ওই বিশাল আলখাল্লা পরে ভোট কেন্দ্রে। একবার চিন্তা করেন যে এরকম প্রোগ্রেসিভ নারীরা যখন আসলে বিশাল আলখাল্লা পরে ভোট কেন্দ্রে যায়, তাহলে নারীরা কতটুকু কুণ্ঠাসা অবস্থায় আছে। সেখানে জাইমা শাড়ি পরে গেছে, চুল ছেড়ে শাড়ি পরে, একদম মেয়ে রিপ্রেজেন্টেটিভ হয়ে। বেগম খালেদা জিয়া উনি তো ছিলেন ম্যাডাম, এবং জাইমা হবেন সিস্টার। ওনার নাম হচ্ছিল, বেগম খালেদা জিয়াকে অনেকে ডার্লিং বলে ডাকতো না, একে বলে ডাকবে সিস্টার। এবং এই মিশেল ওবামাকে, বারাক ওবামা কিন্তু যেভাবে ভোট পেয়েছে সেটা মিশেল ওবামার জন্য, এবং জাইমা হবে এই মিশেল ওবামা বাংলাদেশে, এবং জাইমাই চালাবে তারেক জিয়াকে। অবশ্যই আমি দেখতে পাই যে নারী গণতন্ত্রের যে নারীর অধিকারটা, জাইমা অনেক বড় একটা ফুটপ্রিন্ট রাখবে এই বাংলাদেশে। কিন্তু আপনি যে বিষয়টি আমরা জানতে চাইবো সেটি হচ্ছে এই যে যেটি শাহাদত রাসেল বললেন খুব পরিষ্কার করে, যেটি আপনিও দেখেছেন আমিও দেখেছি সোশ্যাল মিডিয়ার সুযোগে, আসলে এখন আমরা সবাই বিষয়গুলো দেখতে পাই। এই যে প্রিজাইডিং অফিসারদের আগে থেকে টাকা পাঠিয়ে দেওয়া, মানে যখন যে মোবাইল ব্যাংকিং যখন বন্ধ হয়ে গেছে তখন হচ্ছে গিয়ে তারা নগদ টাকা নিয়ে, মানে যে নগদ টাকার যে লেনদেন, যেটি শাহাদত রাসেল বললেন যে একজন 84 লক্ষ টাকা সহ ধরা পড়েছে। হ্যাঁ, দেখেছি। বাজারের ব্যাংকে 2-3 জন এরকম, আমি 84 লক্ষ একবার কল্পনা করা যায়? জি, আমি একটু শেষ করি। সেটি হচ্ছে এই যে চেষ্টা, মানে আপনার কি মনে হয় না যে আসলে এই স্বাধীনতার 54 বছর পরে, এমনকি স্বাধীনতার 54 বছর পরে বললেও ভুল হবে, মানে জামাত দলটি যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে এইবারে জামাত যে সুযোগটা পেয়েছিল, অর্থাৎ যখন ক্ষমতা দখল করলো ইউনুস গং, এবং আমি এটাকে ইউনুস জামাত গং বলি না, আমি এটাকে বলি জামাত ইউনুস গং। তো এই তারপরে যে তাদের এই যে চেষ্টা, মানে, এবং ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম একটি বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেটি কোনো এআইটিআই দিয়ে বানানো এই ভিডিও নয়, সেটি হচ্ছে সাদা শকুন, সরি যে কি শফিকুল, আজকে ডাক্তার, কিসের ডাক্তার তো আমি জানি না, তো সে যে বলছে যে হ্যাঁ চুম্মা শফিক, সে যে বলেছে যে আপনারা ভোট দেন কি না দেন, আমাদেরকে যে কোনো ভাবেই হোক আমাদেরকে জিততে হবে। আচ্ছা, এত কিছু করার পরে এই যে শাহাদত রাসেল একটি কথা যে বললেন, খুব সুন্দর কথাটি আমার খুব ভালো লেগেছে, যে তারা যদি 50% স্যাঁচরামি করারও যদি সুযোগ, মানে 50%ও যদি ফেয়ার ভোট হয়, তারপরে হচ্ছে কি তারা 10-15টার বেশি আসন পাবে না। কিন্তু সেইখানে যেটি হয়েছে সেটি হচ্ছে এহেন কোনো মানে কারচুপি নাই যেটা তারা করে নাই। সেটা কি, মানে প্রত্যেক ধরনের কারচুপি তারা করার চেষ্টা করেছে। প্রিজাইডিং অফিসারকে টাকা দেওয়া থেকে শুরু করে সর্বনিম্ন ভোটারের বাড়িতে গিয়ে টাকা দেওয়ার জায়গা পর্যন্ত তারা চলে গিয়েছে। কিন্তু সেখানে দেখা গেছে যে জামাতের অত্যন্ত হেভিওয়েট একজন প্রার্থী, যার নাম হচ্ছে মিয়া মোহাম্মদ গোলাম পারোয়ার, সে নিজেই হেরে গেছে। এবং যে চুম্মা শফিক, সে নিজে এখন পর্যন্ত জয়ী হবে কিনা সেই ব্যাপারটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না। আসলে জামাতের যে এই হম্বিতম্বি কি আসলে শুধু সোশ্যাল মিডিয়ায় ছিল? আসলে তাদের ভোটের বাজারে তাদের এত ভূমিধস, যে মানুষ বলে যে ভূমিধস
বিজয়, তার বিপরীতে তাদের যেটা হচ্ছে সে ভূমিধস পরাজয়। এবং তাদের যে এই হম্বিতম্বি, সেগুলো থেকে কি আসলে মানে কি হবে? ধরেন এই বিষয়টি তো একেবারে পরিষ্কার হয়ে গেছে যে যেই নির্বাচনটি হয়েছে, এটি ধরেন আমরা যারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলি বা যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি বা ধরেন যারা আমরা আওয়ামী লীগ করি, তারা এটি আমরা বুঝতে পারছি যে সামনের নির্বাচন, এই ইলেকশনটি ধরেন আমাদের মেনে নেই বা ধরেন আমরা বছর খানেক পর বা 6 মাস পরে আমরা আন্দোলন করে এই সরকারকে পতন ঘটাই বা না ঘটাই সেটি ভিন্ন ব্যাপার। কিন্তু জামাতের যে এরপরে আর বাংলাদেশে কি অবস্থান হবে? অনেক মানুষ বলছে যে জামাতের আর বাংলাদেশে কোনো অস্তিত্বই থাকবে না। এই পুরোটা নিয়ে তাদের নির্বাচনে অবস্থান এবং জামাতের ভবিষ্যৎ মানে অবস্থা কি হবে, এটা নিয়ে যদি একটু আপনি কিছু বলতেন। এবং একই প্রশ্ন আমি সাদত রাসেলকে আছে পাকিস্তান। জামায়াতের আমিরের সবচেয়ে বড় ঠিকানা হচ্ছে পাকিস্তান আর টার্কি, এটা আমরা সবাই জানি। এদের অস্তিত্ব এমন ভাবে মানে এরা কোনো নেগোসিয়েশন করতেই পারবে না, যা তারা করিয়াছেন এই কি জানি বলে এই নির্বাচনে আসার জন্য, কারণ এটা হচ্ছে তাদের সর্বকালের শ্রেষ্ঠ প্রচেষ্টা ছিল। জামায়াতের আমির এই শফিক সাদা শকুন, উনি তো একেবারে লাস্টে গিয়ে সে স্বাধীনতাকে রেকগনাইজ করেছেন এবং সে হচ্ছে মুক্তিযুদ্ধ ফ্যামিলি থেকে আসা, রাইট? এটা যদি আমাদের শুনতে হয় যে সাদা শকুন মুক্তিযুদ্ধ ফ্যামিলি থেকে বিলং করে, তাহলে দেশ মানে সে কোন প্রচেষ্টা করেছে? ওই যে রাসেল ভাই বললো না যে পাইছে 2, আমি দিমু তারে 96। কেমনে এটা সম্ভব? সে কিন্তু ওই 96 পাওয়ার জন্য মুক্তিযুদ্ধকেও মেনে নিয়েছে, সে মুক্তিযুদ্ধের সন্তান, তাই না? মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তান, রাইট? হ্যাঁ, মুক্তিযোদ্ধা পরিবার থেকে আসা। আচ্ছা ঠিক আছে, তুমি ইসের মতো হইতা, তুমি মুক্তিযোদ্ধা পরিবার থেকে আসা, তুমি ফখরুদ্দিনের মতো হইতা, বিএনপির মানে সভাপতি যে ছিল, কি জানি না এখানে একটু ব্যাপার আছে। উনি ফখরুল ইসলাম আলমগীর কোনোভাবে মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান না, তার বাবা ছিলেন চোখা রাজা। না আমি এক্সাম্পল দিচ্ছি যে তুমি যদি মুক্তিযুদ্ধ ফ্যামিলির হতো, মুক্তিযুদ্ধকে রেকগনাইজ করতা, সে চোখা রাজাকারের ছেলে, কিন্তু সে কিন্তু টিল নাও মুক্তিযুদ্ধকে করে এসছে, মানে অনার করে, এবং সে বিহাইন্ডে কি থাকুক আই ডোন্ট কেয়ার, সে ফ্রন্টে কিন্তু টাইমলাইনে এসেছে, মুক্তিযুদ্ধকে সাপোর্ট দিয়েছে এবং সামনাসামনি বলুক এটা আই ডোন্ট কেয়ার, কিন্তু মুক্তিযুদ্ধের নাম তো নিয়েছে, তাই না? মুক্তিযুদ্ধকে তো ধারণ করার একটা ভনিতা ধরুক অথবা ধারণ করুক না, ওইটা তো জামাতও করে, ওইটা তো জামাতও বলে। সেদিন আমি এক জায়গায় দেখলাম যে মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে জামাতের নামে স্লোগান হচ্ছে। আহা, ওইটা তো হবেই, কিন্তু সাদা শকুন একদম লাস্ট পর্যায়ে এসে তীরে এসে তরি ডুবালে তো আর এর ভনিতাটা তো আমরা সবাই বুঝি। কি হলো এক সপ্তাহ আগে? এটা নিয়ে আসলে কথাই বলবার কিছু নেই। বললো আপনি জামাত মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললো কি না বললো, ও কি বললো, ওইগুলো আসলে আলোচনার বিষয় হতে পারে না। এটা খুব বিব্রতকর। আপনি যেটা বলতে জামাত এটা করতে পারতো, এটা করতে পারতো, ও কিছু করাই দরকার নেই। ওর কি জায়গায় ভুল আছে? ও নারীদের একেবারে এক সপ্তাহ আগে নারীদের প্রস্টিটিউট বলে ফেললো, রাইট? এই শকুন নারীদের প্রস্টিটিউট করে বলে ফেললো যে, মানে তারপরে এক নারীকে জড়িয়ে হাই হাই রে কি কান্না ওই নারী, ওইটার কিন্তু আবার ফুটেজ, মানে ওইটা যে মানে কি জানি বলে রেডি সেডি কাট, মানে এটা করছে পরে, মানে এটার বিহাইন্ড দি সিনের ভিডিও পর্যন্ত আমি দেখে ফেলেছি, মানে আমরা অনেকেই দেখে ফেলেছি যে এটা একটা সাজানো নাটক ছিল, যে নারীকে জড়িয়ে ধরিয়ে একেবারে। আমি কিন্তু টিটো আই সেন্ড ইট টু ইউ দ্যাট যে রেডি সেডি কাট বলছে, আর নারীটা একেবারে বুকের মধ্যে পড়ে ভালোবাসা, না বুকের মধ্যে ভালোবাসা। আরে সর্বনাশ, এমন কিছু নাই জামায়াতে ইসলাম করেনি এই ভোটে মানে জয়যুক্ত হওয়ার জন্য। কিন্তু আমার কাছে মনে হয় যে জনগণ কখনোই এই এপিসোড গুলো ভুলবে না। জনগণ শোনেন, মানে গিরগিটি
মানে এনিম্যাল নেচারে গিরগিটি যে ডালে বসে, মানে কিছু লিজার্ড তো আমরা জানি যে ডালে বসে সে ডালের রুমি, আমি আপনাকে একটা জিনিস একটু স্মরণ করে দিই। এখানে কিন্তু জামাত কথাটি বললে আমাদের কিন্তু কথা অপূর্ণ থেকে যাবে। এটা কিন্তু জামাত না, এটা কিন্তু 11 দলীয় জোট। এটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। 11 দলীয় জোট, এটি কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ বলুন। এটা কিন্তু জামাত না, এটা কিন্তু ইটস নট অনলি জামাত, কিন্তু 11 দলীয় জোট ছিল, মানে হেফাজতি অমুক তমুক, তারপরে ওই যে এবি পার্টি এগুলো, তারপরে এনসিপি এগুলো 11 দলীয় জোট হয়েছে, রাইট? রাইট, ওকে, 11 দলীয় জোট হয়েছে, ঠিক আছে। একজন মুক্তিযুদ্ধ রাজাকার হতে পারে, একটা রাজাকার কোনোদিন মুক্তিযোদ্ধা হতে পারে না। উই নো দ্যাট ভেরি ওয়েল, যে এই কারণেই এদের অস্তিত্ব থাকবে না। এবং এই অস্তিত্ব বিহীন, ওই যে গোলাম আজম চলে গিয়েছিল না, পাকিস্তানের পাসপোর্ট নিয়ে এসেছিল, এসে তারপরে অনেক ফাইট করেছে বাংলাদেশের নাগরিকত্ব নেওয়ার জন্য। গোলাম আজমের ছেলে না গোলাম আজম, যে কোনো একজন, গোলাম আজম। এই দশা হবে এই মানে এই সমস্ত মানে দেশদ্রোহীদের, এই দশা হবে। এবং এটা জনগণই করবে, সাধারণ জনগণই করবে। আপনি দেখেছেন ওই যে মেয়েটা 50 কোটি টাকা হিসে কি জানি বলে, মানে চাঁদাবাজিতে ওকে যে অ্যারেস্ট করা হয়েছিল, যে মেয়েটাকে, ও আজকে মাইনকা চিপাই পড়ছিল, ওর কান্না দেখেছেন ভয়ে? আমি দেখেছি, মানে এমন কান্না ভয়ে কাঁদছিল ওই মেয়ে। ও মাই গড, এদের অস্তিত্ব থাকবে না, জনগণই এদের মানে রেজাল্ট দিয়ে দিবে। গণতন্ত্র জনগণই টেনে আনবে, কারণ গণতন্ত্রের মালিকই জনগণ, এবং এটা জনগণ বুঝে গেছে লাস্ট তাদের কিছু অ্যাক্টিভিটিসে। সাদাত রাসেল, আমি একটু আপনার কাছে একটু জানতে চাইবো যে আমি জানি আপনিও রাজনীতি করেন না, বা আপনিও আওয়ামী লীগের রাজনীতি করেন না। আমরা সবসময় একটা জায়গায়, আপনি, আমি বা আমাদের মতো অ্যাক্টিভিস্টরা যারা রয়েছেন, তারা একটা জায়গায় মোটামুটি স্থির যে আমরা আসলে এখন আওয়ামী লীগের জন্য কাজ করছি না, আমরা কাজ করছি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাঙালি জাতীয়তাবাদ, 72-এর সংবিধান, এই 4টি বিষয়ের জন্য আমরা লড়ছি। এবং এটার জন্য যদি এই অ্যাক্টিভিজম গুলো আওয়ামী লীগের পক্ষে যায়, তাহলে আসলে আমাদের তো কিছু করার নেই। সাদাত রাসেল, আপনি কি মনে করেন যে এই যে মরণ কামড় দিয়েছিল জামায়াত ইসলাম এবং তাদের যে সর্বগ্রাসী যে ব্যাপারগুলো, এবং জামায়াত ইসলামের লোকজন যে, আমি এখানে কিছু কথা বলে একটু কথা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার গ্রাউন্ডটা একটু তৈরি করে দেই। সেটি হচ্ছে জামায়াত ইসলাম কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করেছে বিএনপির। যেমন জামায়াত ইসলামের পরামর্শে বিএনপি কি করেছে, খালেদা জিয়ার 15ই আগস্ট জন্মদিন পালন করা শুরু করছে, যেটির কারণে বিএনপি কিন্তু একটা চরম ঘৃণার মুখোমুখি হয়েছে। কারণ যত যাই বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড যেদিন ঘটেছে সেদিন বিএনপি, এবং এটা বিএনপির বড় বড় নেতারা আমার কাছে অফ দ্য রেকর্ডে স্বীকার করেছে, এখনো হয়তো অনেকে স্বীকার করবেন। এবং খালেদা জিয়া উনি নিজে রাষ্ট্রীয়ভাবে এই জন্মদিনটি কিন্তু কোনোদিন পালন করেন। এটা যদি আপনারা দেখেন, অন্যান্য যে পাতি নেতারা আছে যারা আওয়ামী লীগকে খোঁচাইতে পছন্দ করে এবং যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তারা কিন্তু এটা করেছে। এক, তারপরে দ্বিতীয় যেটি বিষয়, সেটি হচ্ছে গিয়ে জামাত আরো কি করেছে, জামাত হচ্ছে গিয়ে অপারেশন ক্লিন হার্ট করিয়ে বিএনপির প্রচুর লোকজনকে কিন্তু হত্যা করিয়েছে। এটা আপনি খুব ভালো করে, আমরা তো তখন অনেক বড়, এমন না যে আমাদের এই স্মৃতি মনে থাকার কথা নয়, এই যে ক্ষতিগুলো করেছে। এবং আরেকটি বড় ক্ষতি, সেটি হচ্ছে গিয়ে বিএনপি দুর্নীতিবাজ দল, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই, কিন্তু পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া, এটি কিন্তু তখনই হয়েছে যখন বিএনপির সাথে জামায়াত ইসলাম ছিল। সাদাত রাসেল, একটু বোঝার চেষ্টা করেন। এবং তাদের মধ্যে যে প্রেম প্রীতি, যেটি হচ্ছে গিয়ে দেলোয়ার সাইদি সারা জীবন বলে গেছে যে নারী নেতৃত্ব হারাম, আবার সেই কিন্তু নারীর আঁচলের তলে ঢুকেছে, সুন্দরী ম্যাডামের আঁচলের তলে ঢুকেছে। এবং এবার আমরা দেখলাম যে জামায়াত ইসলাম আসলে আওয়ামী লীগের সাথে যে বিএনপির আরেকটা কি ক্ষতি করলো, সেটি হচ্ছে বিএনপির লোকজনকে দিয়ে, বিএনপির লোকজনদেরকে পয়সা দিয়ে, আমার কাছে প্রমাণ আছে, বিএনপির লোকজনদেরকে পয়সা দিয়ে, তারা জামাতের লোক, জামাতের অ্যাডভোকেট বিএনপির লোকজনকে পয়সা দিয়ে, তাদেরকে দিয়ে আওয়ামী লীগের নিরপরাধ মানুষগুলো, একেবারে আমি এই কথা কোনোদিনও বলিনি বা কোনোদিনও বলবো না যে আওয়ামী লীগের প্রত্যেকটা সদস্য দুধের ধোয়া, নানা রকম লোক, নানা রকম মানুষ, এখানে সবচাইতে বড় বাংলাদেশের রাজনৈতিক দল, এখানে ভালো মন্দ সবই আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলই আছে, কিন্তু অপেক্ষাকৃত
নিরীহ নিরপেক্ষ মানুষগুলোর নামে মামলা করিয়েছে এই জামায়াত ইসলাম, এবং তারা যেটা করেছে এই মানুষগুলোকে বিএনপি দিয়ে মামলা করিয়ে আবার জামায়াত সেগুলোকে তাদেরকে পয়সা দিয়ে জামিনে মুক্ত করিয়ে তাদেরকে কোরআন শরীফ দিয়ে বলিয়েছে যে আর কোনোদিন আওয়ামী লীগ করবো না। এত টেকনিক, এত ছ্যাঁচড়ামি, এত কিছু করার পরে আমার প্রশ্ন হচ্ছে বিএনপির জামাতের প্রতি ভবিষ্যৎ আচরণটা কেমন হবে, এবং আওয়ামী লীগের জামাতের প্রতি আচরণটা কেমন হবে, এবং জামাতের ভবিষ্যৎ কি? এই কি বলবো, মানে এদের সম্পর্কে যদি আমি বিশেষণ দিতে যাই তাহলে হয়তো লাইভ ফেসবুক এবং ইউটিউব সবাই বন্ধ করে দেবে। আপনি একটু যদি আমাদেরকে বলতেন। এই জায়গাটা আসলে আওয়ামী লীগ জামাতের সঙ্গে কি আচরণ করবে সেটা আমার বিবেচ্য না, কিন্তু আওয়ামী লীগ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বাইরে গিয়ে, জামাতের সঙ্গে জোট বাঁধার মতো বিষয়ের বাইরে গিয়ে, শত্রু ভাবাপন্ন জায়গা থেকে, প্রতিহিংসা থেকে, প্রতিশোধের জায়গা থেকে পৃথিবীর যে কোনো কিছু করার অধিকার রাখে আওয়ামী লীগ জামাতের সঙ্গে, এবং সেটা আমি সরাসরি সমর্থন দিই। মানে আপনি বলতে চাচ্ছেন এই বৈধতা জামাতই দিয়ে দিয়েছে? এই বৈধতা জামাত আমাকে ৭১ থেকে দিয়ে রাখছে, শুধু আজকে না, আজকে তো আরো এটা মানে ওই যে কি বলে সুদ বাড়ছে, অনেক হিসাব আরো বাড়ছে, কিন্তু সেই ৭১ সালে আমাকে অধিকার দিয়ে রাখছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যে কোনো মানুষ জামাতের যে কোনো কর্মীর সঙ্গে যে কোনো কিছু করতে পারে, সেটা পৃথিবীর সবচেয়ে নৃশংসতম ঘটনা হলেও সেটা অ্যাকসেপ্টেবল এবং সেটা কোনো অন্যায় হবে না। জামাতের প্রত্যেকটা কর্মীর সঙ্গে সেটা করার অধিকার মুক্তিযুদ্ধের পক্ষে প্রত্যেকটা মানুষ মানে রাখে। তো আওয়ামী লীগ কি করবে জামাতের সঙ্গে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে বিএনপি কি করবে। বিএনপি কি করবে? বিএনপি এই দেশে জামাতকে প্রতিষ্ঠা করেছে। বিএনপি জিয়ার হাত দিয়ে জামাতের রাজনীতি শুরু, জিয়ার হাত দিয়ে গোলাম আজমের মতো নরপশু এই দেশে পা রেখেছে, সাইদির মতো নরপশু এই দেশে পা রেখেছে জিয়ার মাধ্যমে। জিয়ার মাধ্যমে তারা সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে এই দেশে। অতএব যদি বলা যায় যে বিএনপির জন্ম তো আসলে সেই সময়, বিএনপি তো আর তার আগের দল না কোনো, সেই সময় তারা নতুন দলও গঠন করে। তো তাদের রাজনীতিটা শুরু আসলে একসাথে এই বাংলাদেশের মাটিতে, বিএনপি এবং জামায়াতের। যে কারণে তারেক বলতে পারে যে তারা একই মায়ের পেটের দুই ভাই। তো এবং বিএনপি এই ব্যাপারটা জানে, এই রাষ্ট্রে যদি আপনি আন্দোলনের ইতিহাস দেখেন, একটা জিনিস দেখবেন, এককভাবে আন্দোলন করে হোক যেভাবে হোক এই রাষ্ট্রের কাঠামোগত জায়গায় পরিবর্তন নিয়ে আসে একমাত্র আওয়ামী লীগের পক্ষে সম্ভব হয়েছে বারবার, এটা অন্য কারো পক্ষে সম্ভব হয়নি। অতএব বিএনপি জানে আজকে ভাই ভাই যত কামড়াকামড়ি করি না করি, কালকে ধরেন অনেকে আমাদের পক্ষের মানুষ যারা, তারা অনেকে মনে করে যে যদি জামায়াত ক্ষমতায় আসে হয়তো বিএনপি চাপে পড়ে হলেও আওয়ামী লীগের সঙ্গে একসঙ্গে আন্দোলনে নামবে। ভাই, এটা হবে না। কারণ বিএনপি এইটুকু জানে ওর জোট একমাত্র জামাতের সাথেই মানাবে, এবং বিএনপির পক্ষে সম্ভব না কোনোদিন আওয়ামী লীগকে আটকে রাখা, যেটা জামাতের পক্ষে সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না এককভাবে যে আওয়ামী লীগকে ঠেকায় রাখবে। আওয়ামী লীগকে ঠেকাইতে গেলে ওই সেনাবাহিনী লাগবে ওদের সঙ্গে, আওয়ামী লীগকে ঠেকাইতে গেলে প্রশাসন লাগবে, আওয়ামী লীগকে ঠেকাইতে গেলে ডিপ স্টেট লাগে, আওয়ামী লীগকে ঠেকাইতে গেলে ওদের বাপ আমেরিকাকে লাগে, সেখানে পাকিস্তান লাগে, তুরস্ক লাগে। বাংলাদেশে আওয়ামী লীগের কাছে এই বিএনপি বলেন জামাত বলেন এগুলো খড়কুটো না। এক ছাত্রলীগ যদি শুধুমাত্র আজকে ঘোষণা দেয় বাংলাদেশকে কালকে সকালে একটা বিএনপি এবং জামাতের কর্মী থাকবে না যদি চায় ছাত্রলীগ। আওয়ামী লীগ এমন একটা সংগঠন যেখানে আওয়ামী লীগকে সরানোর জন্য ওদেরকে এত পরিকল্পনা করতে গিয়েও তুরস্ক আমেরিকা সহকারে সব লাগছে ওদের আওয়ামী লীগকে সরাইতে। তো বিএনপি ইতিহাস বলবে না, বিএনপি কখনোই জামাতের সঙ্গে জোট ছাড়বে না। ওই যে দুই কুত্তার কামড়াকামড়ি দেখতেছেন যে এখন, এটা কিছুই না ভোটের মাঠে। কালকে আওয়ামী লীগ মাঠে নামুক, দেখবেন সব কুত্তা এক লগে জোট বেঁধে ফেলছে। কারণ ওরা জানে আওয়ামী লীগের সিংহরে আটকাইতে গেলে অন্ততপক্ষে 500 কুত্তা লাগবে এক সিংহরে আটকাইতে। অতএব 500 কুত্তা জোট বাইদিই থাকবে। অতএব যারা মনে করে যে বিএনপি বোধহয় আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে আন্দোলনে নামতে পারে জামাতকে হটানোর জন্য, না ভাই, এটা করবে না আমার বিশ্বাস। হ্যাঁ, কারণ ওরা জানে আওয়ামী লীগ কি। আর আওয়ামী লীগেরও অবস্থানটা এটা, ধরেন আমি বিভিন্ন জনের সাথে কথাবার্তা হয়, সবকিছুই শুনি, বা পরিকল্পনাগুলো আগামী কর্মসূচিগুলো নিয়েও আলোচনা হয়। তো আমি যেটুকু বুঝতে পারি আওয়ামী লীগের একজন কারো কাছ থেকে, কেন্দ্রীয় নেতা যারা রয়েছে কারো কথায় আমি প্রচ্ছন্নভাবে এটুকু কোনোদিন আঁচ করি নাই, আঁচ পাই নাই যে তারা স্বপ্ন দেখে যে বিএনপির কাঁধে ভর দিয়ে আমার দেশে ফিরতে হবে।
বা বামপন্থী দলগুলার ডাক্তার আমার দলে ফিরে আমাকে দেশে ফিরতে হবে। ভাই আওয়ামী লীগের কেউ এইবার ভাবেই না। কারণ আওয়ামী লীগ যখন চিন্তা করবে দেশে আসা, যখন সে মনে করবে যে আন্দোলনের সময়টা হয়েছে তার, সে দেশে আসলে একই আওয়ামী লীগ আন্দোলনটা গড়ে তুলবে এবং সেই আন্দোলন কিভাবে থামাবে। আজকে আপনি দেখতেছেন ওরা কামড়াকামড়ি করতেছে জামাত বিএনপি, ওরা বিশ্বাস করেন ওরা তারপরেও টেবিলে বয়ে বয়ে সারাক্ষণ টেনশন করে এটা আওয়ামী লীগের আটকামো কেমনে, কি করবো। ওদের মধ্যে এখন পর্যন্ত এই আতঙ্কটা আছে। অতএব বিএনপি জামাতকে ছাড়বে না, ক্ষমতায় যেই থাকুক দুই ভাই ভাগ করে নেবে, একটা হয় প্রধানমন্ত্রী হবে, একটা প্রধান বিরোধী দল হয়ে থাকবে, ক্ষমতার ভাগাভাগি করবে, কিংবা ধরেন যে জাতীয় সরকার গঠন করবে, তারেককে প্রধানমন্ত্রী বানাবে, ওই সাদা শকুনটাকে ধরেন উপপ্রধানমন্ত্রী বানায় রাখবে, এমন কিছু একটা করবে। ওদের মাথার উপরে আন্তর্জাতিক যে খেলোয়াড় আছে সেই সুদীরে বসায় রাখবো মনে করেন রাষ্ট্রপতি বানায়। ওরা আলটিমেটলি এটাই করবে, এরা যাইবে না, কারণ যাওয়ার সক্ষমতা ওদের নাই। তো আপনি এটা নিয়ে আসলে ভাবার কিছু নাই যে ওদের মধ্যে কেউ আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধবে। আওয়ামী লীগের প্রত্যাশাও করে না যে এইসব কাঙ্গালি টেম্পোস্টেশনের টোকাই তারা সমর্থন দিয়া তারা আন্দোলন নেমে আওয়ামী লীগকে মানে রিসেটেলমেন্টে আনবে। এটা আওয়ামী লীগ এত দুর্দশায় পড়েনি আওয়ামী লীগ ভাই। সাদাত রাসেল, আমরা এবার যদি হচ্ছে একটু ভোটের বিষয়ে আসি, সেটি হচ্ছে গিয়ে আমরা অনেকগুলো ভোট কেন্দ্রে দেখেছি যে আসলে ভোট কেন্দ্রে কুত্তা ঘুমাইতেছে, একেবারে স্রেফ কুত্তা ঘুমাইতেছে। এবং এখন পর্যন্ত বাংলাদেশে এই মুহূর্তে যেটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে সেটি হচ্ছে তারা দাবি করছে বাংলাদেশে ভোটার হচ্ছে 12,66,00,000 হতে পারে। তো যেই পার্সেন্টেজে ভোট পড়েছে এবং আপনি দেখবেন যে গোপালগঞ্জ ১, ২, ৩ আসনে মানে ২০০-৩০০ ভোটও পুরা আসনে পড়েছে। কিন্তু দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের সংবিধান ২-৩০০ ভোট পড়ে তাহলে এমন হতে পারে যে ধরেন 69 ভোট পায় একজন এমপি হয়ে গেল। হ্যাঁ, মানে এইটা আসলে কি অবস্থা হবে? মানে আমার এই বিষয়ে এইটা নিয়ে আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছি। কারণ কি বাংলাদেশের সংবিধানে এবং বাংলাদেশের যে ভোটের যে নির্বাচন কমিশনের এরকম কোনো নিয়ম নাই যে ন্যূনতম এত পার্সেন্ট ভোট না পেলে, এত পার্সেন্ট ভোট, টোটাল ভোট এত পার্সেন্ট কাউন্ট না হলে সেটিকে আসলে ওই আসনের নির্বাচনকে আপনার ধরা হবে না। তো আসলে এই যে মানে আপনি নিশ্চয়ই জানেন যে পত্রিকায় একটি পদ আছে যেটিকে আমরা বলি চান্স এডিটর। তো এই যে চান্স এমপি কিছু হতে যাচ্ছে যারা আসলে একেবারে শূন্যের কাছাকাছি ভোট পেয়ে, মানে শূন্যের কাছাকাছি না শূন্যই, কারণ তারা বেশ কিছু সেন্টারে একেবারে শূন্য ভোট পেয়েছে, মানে একটা ভোটও পায়নি, কিন্তু তারা আসলে এক ধরনের এমপিত্ব তারা পাবে। এই যে আওয়ামী লীগের একটা আমি অফলাইনে আপনাকে বলছিলাম, বিভিন্ন ধরনের, আমি নিজে এখানে একটা ইন্টারন্যাশনাল পত্রিকার সাথে জড়িত, কাজ করি সেখানে, তারাও এই বিষয়টি লক্ষ্য করেছে এবং তারা বিষয়টিকে খুব প্রশংসার চোখে দেখেছে যে আওয়ামী লীগ এই নির্বাচনকে বানচাল করার জন্য কোনো ধরনের কোনো সহিংস পদ্ধতিতে তারা যায় নাই। তারা সুন্দর করে একটি স্লোগান তুলেছে, সেটি হচ্ছে নো ভোট নো ভোট। এবং মানুষ কিন্তু এতে ব্যাপক পরিমাণ সাড়া দিয়েছে এবং আপনার কাছে, আমার কাছে নিশ্চয়ই আপনাকে পাঠিয়েছে। সেটি হচ্ছে আমাদের কাছে প্রচুর ইনবক্সে ব্যালট এসছে যেখানে তারা ব্যালটের মধ্যে নৌকার ছবি দিয়ে সেখানে সিল মেরে এসছে। এই বিষয়টি নিয়ে যদি আপনি কিছু বলতেন। মানে ওই যে আওয়ামী লীগের যারা কেন্দ্রে গিয়েছিল, গিয়ে সিল মেরে আসে বা নৌকার ছবি এঁকে সেটার পাশে সিল মেরে আসে। হ্যাঁ, এবং একটু পাশাপাশি আরো একটু কথা একটু আমি আপনাকে ইনক্লুড করে দেই, সেটি হচ্ছে এই মানুষগুলোকে আমরা জিজ্ঞেস করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা ভোট কেন্দ্রে কেন গিয়েছেন? তো তখন তারা যেটা উত্তর দিয়েছে, ভাই ভোট কেন্দ্রে যেতে আমরা বাধ্য ছিলাম, মানে আমাদের উপরে এমন ঘটনা ঘটানো হয়েছে বা এমন ঘটনা ঘটানো হতো বা এমন ঘটনার হুমকি দেওয়া হয়েছে যে আমরা ভোট কেন্দ্রে যেতে বাধ্য ছিলাম। জি, সাদাত রাসেল। এই ব্যাপারটা আমরা আজকে আমাদের এখানে কমেন্টসও কয়েকজন লিখেছে, সেটা যে তারা ভোট কেন্দ্রে যেতে বাধ্য হয়েছিল। হিন্দু পরিবারের একজন লিখেছে যে আমাদের গ্রামের সবাইকে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করা হয়েছে কারণ আমরা পরে জীবন বাঁচাতে ভোট কেন্দ্রে গেছি। তো ওই নৌকার ছবি আঁকা বা সিল মারা এটাকে আমি একটা সার্কাজম হিসেবে দেখি, কারণ আমাদের আসলে ভোট কেন্দ্রে যাওয়ারই কথা ছিল না, কিন্তু যারা বাধ্য হয়েছে তারা ওখানে গিয়ে কি করবে, শিল্পকর্ম কিছু করে আসছে আর কি, ছবি টবি এঁকে আসছে। এটাকে আমি ধরেন একটা ফান হিসেবে দেখছি, একটা দুষ্টমি হিসেবে দেখছি। এটা প্রতিবাদের ভাষা হয়তো তার কাছে, কিন্তু আমরা ভোট কেন্দ্রে যাব না, সেটাই আসলে আমাদের একমাত্র অবস্থান ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা যেটা ছিল, এর বাইরে আসলে যাবার কোনো সুযোগ নেই আমার জায়গা থেকে। আমি
যেটা মনে করি। কিন্তু তারপরে যারা যেতে বাধ্য হয়েছে তারা ওটাই গেছে, এটাকে আমি সমর্থন করি। ইটস ওকে, এটা আমার কাছে ফানি একটা ইস্যু। এটা একটা মজা লেগেছে দেখে ব্যাপারটা। তো এই প্রতিবাদটাও ভালো। কিন্তু আপনি যেটা বললেন যে এই যে ভোটের জায়গায় এক এক জায়গায় ধরেন কোন কেন্দ্রে 200-300 ভোট পড়েছে, আপনি একটু চিন্তা করেন আসলে কেন্দ্রে না, হয়তো পুরো আসনেই। কেন্দ্রে মানে না, কেন্দ্রে শূন্য ভোটের কেন্দ্র অসংখ্য আছে, অনেকগুলো আছে, আমিও দেখলাম। এমনকি খোদ ঢাকাই আছে। মানে আমার না এটা আসলে ওই যে যেই ক্যান্ডিডেটটা মনে করেন এই ধরনের একটা আসনে জয়ী হবে, আমার আসলে ওর জন্য মায়া লাগতেছে। মানুষ ওকে কি বলবে? ওই বাচ্চারা কিভাবে বলবে যে আমি জিতছি? আর ওই এলাকাবাসীর হচ্ছে ওই যে কজন ভোট দিচ্ছে ওই কজনেরই খুঁজে বাই করা, কারণ ওদের জন্য বের করা সহজ হবে। তারপরে ওদের চালানো আর কি। ধরেন অনেক ভোট পড়লে তো ধরেন কোথাও 30,000 ভোট পড়ছে, আপনি তো সেটা খুঁজে পাইবেন না, বা 50,000 ভোট পড়ছে ওটা খুঁজে বের করা সম্ভব না। 500 ভোট পড়ছে ওটা খুঁজে বের করা সম্ভব, 200 ভোট পড়ছে খুঁজে বের করা সম্ভব। তো এই বোকাচোদা গুলো একটু খুঁজে বের করা উচিত যে এত মানুষের একটা গ্রাম, এমন একটা আসন, এখানে তোরাই কয়টা মাত্র বোকাচোদা হইলি কেন? আমরা তো বোকাচোদা সংখ্যাগরিষ্ঠ না। যে জায়গায় বোকাচোদা সংখ্যাগরিষ্ঠ সেখানে অনেক ভোট পড়ছে, ইটস ওকে, ওই গ্রামই বোকাচোদার গ্রাম। কিন্তু তুই আমার গ্রামের ইজ্জত মারলি কেন? তোর অল্প কয়টা বোকাচোদা হয়। তো ওই ভোটারদেরকে খুঁজে বের করা দরকার। আর ভোটের জায়গায় ভাই, এটা তো সত্যি কথা, আওয়ামী লীগের তো একটা বিশাল ভোট ব্যাংক আছে, যাদেরকে মনে করেন জামাত জান্নাতের লোভ দেখা, কার নগদে দুনিয়া 70টা হুর হাতে তুললা দেখ, যে ভোট দিয়া ঘরে যা লাগানি শুরু করে দিবা, তারপরও ভাই আপনি ভোট দিতে পারবেন না ওদেরকে দিয়া। আওয়ামী লীগের কর্মী যারা, যেমন আজকে একটু আগে আমার এক বন্ধু আমাকে বাংলাদেশ থেকে ফোনে কথা বলছিলাম, আপনি ছিলেন লাইনে, আপনাকে আমি বলতেছিলাম যে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছি, ওখানে জয় বাংলা গান বাজাচ্ছিল ছাদের উপরে ট্যাক্সি লাগায়, এই আধা ঘন্টা আগে ঢাকার মানে উত্তরা এলাকায় ছাদের উপরে মানে স্পিকার লাগাই দিয়া জিতবে বা নৌকা গান বাজিয়েছে বসে বসে। ভাই আপনি একবার আটকাবেন কি দিয়া? তো এই মানুষগুলো কেউ ভোট দেয় নাই, গত 1 মাস যাবত টানা ভোট দিয়া টিয়া তারপরে কয় 41%। হ্যাঁ, আমার কাছে আমার যেটা ধারণা ভাই 10% ভোট পড়ছে কিনা, যদি 10% পরে আমি বলবো ওইটা অতিরিক্ত পড়ছে। 10% ভোট পড়ে নাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এত সিল মারার পরে এত কিছু করে তারপর 10% ভোট ওরা ফালাইতে পারে নাই। অতএব আজকে বিএনপির বিবৃতিটা দেখছেন মনে হয় আপনি, বিএনপি যে নেতাকর্মীদেরকে বলছে জনগণকে ভোটের ইয়েতে আনার জন্য, এটা আমাদের জন্য হতাশাজনক, এত উপস্থিতি কম কেন, বিশেষ করে ময়মনসিংহের দিকে, ফরিদপুরের দিকে, এই কয়েকটা অঞ্চলের নাম ওখানে উল্লেখ ছিল, যেসব এলাকায় ভোটার উপস্থিতি খুবই কম, এটা হতাশাজনক। বিশেষ করে পদ্মা সেতুর উপরের ভোটের হ্যাঁ, ওই অঞ্চলটা রয়েছে, আবার ময়মনসিংহের দিকটাও রয়েছে, ময়মনসিংহের দিকটাও রয়েছে, যে বিএনপির অফিসিয়াল পেজে সিগনেচার করে পরে তারা নির্দেশনা দিয়েছে যে জনগণকে সম্পৃক্ত করবার জন্য ভোটে। তো বিএনপি থেকে শুরু সবাই যেটা বুঝতেছে যে আওয়ামী লীগ না থাকলে কি হয়। এখন প্রশ্ন হচ্ছে ওরা ওদের মতো করে যাকেই বসানোর বসাক, ধরেন আজকে ওই যে কি বলে একটা ছেলে আছে না, এই যে মানে ওর একটা দল আছে, কি যেন নামটা দলটার, প্রেস ক্লাবের সামনে ঘোরাঘুরি করে, একটু চাপা ভাঙ্গা একটা ছেলে, কি দেওয়ান যেন, জনকল্যাণ পার্টির খায়রুল দেওয়ান। আজকে আমি খায়রুল স্যারের একটা ইন্টারভিউ দেখলাম, খায়রুল স্যারকে একজন জিজ্ঞেস করতেছে ভাই ভোট দিতে না, বালারে ভোট দিব, কোন বালারে ভোট, কি এর হওয়া ভোট, কি এর না ভোট, বেটা বাল, এটি কি এর ভোট। তো আসলে পুরো বাংলাদেশের রিয়াকশনটা এইরকম, ওর হ্যাঁ ভোট আর না ভোট। আপনি একটা জিনিস দেখছেন, ভোট নিয়ে যত জায়গায় কারচুপি হয়েছে আপনি দেখেন প্রত্যেকটা ব্যালটে কোন জায়গাটা ওরা সিল মারতেছে, অন্য ব্যালটটা পরে, ওরা কিন্তু আগে হচ্ছে হ্যাঁটা মারতেছে। একটা জায়গা দেখবেন গণভোটের হ্যাটারে ধুমায় সিল মারতেছে। আরেকটা ব্যাপার দেখবেন, আমাদের কি বলে সংসদ নির্বাচনের যে ব্যালট সেখানে নাম্বারিং আছে, প্রত্যেকটা আপনি মিলাইলে অন্তত পাওয়া যাবেন যে আপনি কতগুলো সাবমিশন ব্যালট। গণভোটের কোন ব্যালট নাম্বার নেই, কোনো নাম্বার নেই। না, তার মানে আপনি যদি আজকে নীলক্ষেত থেকে আরো লিফলেটের মতো একটা ইন্ডিভিজুয়াল পেপার, লিফলেটের মতো একটা ইন্ডিভিজুয়াল পেপার, কোনো নাম্বার নেই, কিচ্ছু নাই। না, তো ওরা, আমি শুরু থেকেই বলতাছি যে ভাই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামাতের কোনো মাথা ব্যথা নাই, পাকিস্তান গোয়েন্দা বাহিনীর কোনো মাথা ব্যথা নাই, পাকিস্তান গোয়েন্দা বাহিনীর মাথা ব্যথা ভাই গণভোট নিয়ে, জামায়াতের এইটাই গণভোট নিয়ে মূল জ্বালাটা। রাইট। অতএব আপনারা এই কেস জিতলো কে হারলো এটা কিচ্ছু যায় আসে না, মূল হারা জেতাটা ডিপেন্ড করতেছে আপনার গণভোটের উপরে, ওরা জানে। এবং গণভোটে আমি তো কয়েকদিন যাবত যেই কন্ডিশন দেখলাম ওদের, আমার ধারণা যদি 100%-এর চাইতে একটা ভোটও কম পড়ে হ্যাঁ ভোটে, একটু যদি হ্যাঁ ভোট কম হয়, এটাও ইউনূস এবং জামাতের জন্য বিশাল পরাজয় হবে।
কারণ যতদিন টানা সিল মেরা যাচ্ছে হ্যাবটে 100-র উপরে হওয়ার কথা, 100%-এর উপরে যদি সম্ভব হয় সেটাই হ্যাবট পড়বে এবার। এর নিচে পড়লে এটা অপমানজনক হবে। জি, সাদাত রাসেল, আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু রুমি গোমেজের কাছে যাই। রুমি গোমেজ, আপনি একটি বিষয় খেয়াল করেছেন কিনা জানি না, আমি এটি খেয়াল করেছি বিভিন্ন আসনের নির্বাচনের যে আপনার ফলাফল, সেখানে একটি জিনিস দেখা গেছে যে প্রবাসীরা যে ভোট দিয়েছে, আপনি যেহেতু বাংলাদেশের নাগরিক নন, মানে এটি খারাপভাবে নেওয়ার কিছু নাই, উনি বাংলাদেশের নাগরিক নন, উনি দীর্ঘদিন ধরে উনি ইউরোপের সিটিজেন। তো সেক্ষেত্রে আপনি একটা জিনিস যেটা আমরা দেখেছি সেটি হচ্ছে বিদেশ থেকে যাওয়া যে ভোট, যেটি সাদাত রাসেল বললেন, সেটি হচ্ছে বাহরাইনে বা অনেক জায়গায়, অনেক দেশেই, হয়তো ইউরোপের ক্ষেত্রে এটি করতে পারে নাই, কারণ ইউরোপে তো মনে করেন করলে মানে কল্লা ধরে ছিঁড়ে ফেলবে। যেটা হয়েছে সেটি হলো গিয়া বিদেশ থেকে যাওয়া যে ভোটগুলো, এই ভোটগুলো কিন্তু বেশিরভাগই গেছে জামাতের বাক্সে, যে বিদেশ থেকে যে জিনিসগুলো গেছে, এবং এটি বিশেষ করে মামুনুল হকের যে আসন, সেই আসনে এই ঘটনাটি ঘটেছে। তো আপনি এই যে জামাত হচ্ছে কি এখন কার্যত আসলে বাংলাদেশের প্রধান বিরোধী দল হয়ে দাঁড়িয়েছে, এবং যেটি সাদাত রাসেল বললেন যে হা ভোট না ভোট, যে তার পরবর্তীতে আসলে এক ধরনের ফলাফল নির্ধারিত হবে এবং সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। আপনি বাংলাদেশে যান, বাংলাদেশে মাঝে মধ্যে যান, বা বাংলাদেশে আপনি যখন বাংলাদেশ থেকে আসেন তখন আপনি বেশ বয়োজ্যেষ্ঠ বা বড়। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে কি হতে পারে আসলে ভবিষ্যৎ বাংলাদেশ, অর্থাৎ তারেক রহমান বা বিএনপির পরিবার বা জিয়া পরিবার যে সরকার গঠন যদি করে, তারপরে আসলে বাংলাদেশের রাজনীতির অবস্থান কি হবে? মানে ধরেন, আমি বোঝাতে চাচ্ছি, যদি আরো একটু স্পেসিফাই করি, সেটি হচ্ছে তারেক রহমান বা তার মেয়ে বা এরা যদি আসলে এক ধরনের এটা চিন্তা করে যে সামহাও আমরা আসলে নারীদের জন্য একটা ভালো পরিবেশ তৈরি করব বা নারীদের জন্য একটি ভালো অবস্থান তৈরি করব, তার এবার প্রধান বিরোধী দলটি যেটি রয়েছে সেটি আসলে শরিয়া ভিত্তিক একটি দেশ গড়ার চিন্তা করে, সেক্ষেত্রে আসলে এই সরকার চালানোর ক্ষেত্রে বিএনপি কতটা বাধার মুখে পড়তে পারে, বা আসলে নারীদের অবস্থান কি হবে বলে আপনি মনে করেন? বিএনপি যেহেতু ওরা একে মায়ের পেটের দুই ভাই, এটা তারেক রহমানের নিজেরই বলা, এবং এটা তারেক রহমানের নিজের বলা। শোনেন, যারে নিন্দায় আমাদের বাংলাদেশে কিন্তু তথাকথিত একটা কথা আছে, যারে নিন্দায় তারে পিন্দায়, জানেন তো, রাইট? এবং উনি এমন ভাবে বলেছেন, তখনও আমার কাছে মনে হয় উনি জানতো না যে ওনার একটি কন্যা সন্তানই হবেন। আমার কাছে মনে হয় না। উনি বাংলাদেশে এসে যে 17 মিনিটের করেছেন, আই হ্যাভ এ প্ল্যান, সেখানে কিন্তু নারীদের অধিকারের কথাও তুলে ধরেছেন। কারণ আমাদের সন্তানরা, আমাদের শিশু নারী সন্তানরা যাতে নিরাপদে রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে পারে, হেঁটে যেতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। ওই 17 মিনিটের প্রথম বক্তব্যে কিন্তু তার তৃতীয় পয়েন্টটাই এটা ছিল। কারণ বলে না, মানে একজন তো বিচার করেই, তার কোলে একজন কন্যা সন্তান দিয়েছেন। এখন সে যদি এটা বাংলাদেশকে নিরাপদ না করতে পারে তার কন্যা সন্তানকে চলাফেরা করার জন্য, তাহলে সে কেমন পিতা? অবশ্যই কিছু হিচ জামাই, তাদের তো, আমরা তো এটা সবাই জানি, এটা সিলেকশন ভোট, রাইট? বিএনপি যদি বাধ্য হয়, আমাদের খাটাস ইউনূস যে এটা ঘোষণা করতে বিএনপি হবে উইনার, এটা আমার মনে হয় এটা করতেই হবে। কোনো দের ইজ নো ওয়ে আউট, রাসেল ভাই যেভাবে ব্যাখ্যা করলেন। সো দের ইজ নো ওয়ে আউট। ল্যান্ডস্লাইড উইনিংটা তারেক জিয়া করবে না, মানে তারেক রহমান করবে না, কিন্তু মানে ওই যে 100-150 সিট পাবে, বাদ বাকি পাবে, ওরকম করে ওই যে ওনাদের যে একটা গোল টেবিলে গত 2 দিন আগে একটা ভাগ বাটোয়ারা হয়েছে না, সেই ভাগ বাটোয়ার একটা রেজাল্ট হবে। বাট
আই থিঙ্ক যে তারেক রহমানের দুজনই মহিলা তার পরিবারে আছেন, ওনার তো আর কেউ নেই, উনি কিন্তু একা পুরুষ আর দুইজন মহিলা, ওনার ওয়াইফ এবং ওনার মেয়ে, এবং পৃথিবীর সব পিতামাতা চায় তার সন্তানটা একটা সার্বভৌম দেশে থাকুক। এটার জন্য হলেও, মানে পিতার মোরালিটি থেকে হলেও আমার কাছে মনে হয় নারীদের জন্য একটা প্লট ছোট করে হলেও মানে পিস অফ কেক থাকবে। আবার মানে বাঘিনী রুমিন আছে না, রুমিন ফারহানা আছে না, না কিন্তু আমার কথা হচ্ছে সেখানে তো জামাতের কাজ হচ্ছে সবসময় যে কোনো জায়গায়, মানে আমাদের বরিশালে বাসায় যদি কইতে যায় তাহলে উর্বজানো, মানে ডিস্টার্ব করা। তো যদি ধরেন এরকম কোনো পরিকল্পনা ধরেন বাংলাদেশের মানুষের যারা একটি সুশীল বলে পরিচিত, বা ধরেন যারা এই বিষয়গুলো নিয়ে, নারীর অধিকার নিয়ে কাজ করেন, তাদের প্রেসারে বা তার কন্যার বা তার স্ত্রীর, বা আমি এখানে আপনাকে আরো একটি বলে দেই, সেটি হচ্ছে কোকো, আরাফাত রহমান কোকোর স্ত্রীও কিন্তু আছেন, এবং উনি এখন পর্যন্ত আছেন, এবং ওনারও রাজনীতিতে সরব না হলেও অল্প বিস্তর তারও পদচারণা আছে। এই সকল কিছু মিলিয়ে তারা হয়তো ধরেন এইসব কারণে নারীদের অধিকার বা এইসব চেষ্টা করবে, কিন্তু এখানে বাগড়া দেওয়ার জন্য যে এই 11 দলীয় জোট, এই 11 দলীয় জোট তো আসলে ভয়ঙ্কর ভাবে বাগড়া দেবে, এবং সেই বাগড়ার ক্ষেত্রে তাদের আরো অনেকগুলো জায়গা আছে, সেটি আপনি জানেন। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলো অলরেডি তারেক রহমান, বলদ রহমান অলরেডি সেগুলো হচ্ছে গিয়ে শিবিরের হাতে তুলে দিয়েছে। তো যার ফলে ভবিষ্যতে এই যে নারী ইস্যুটুকি নিয়ে যে কনফ্লিক্ট তৈরি হবে, সেই কনফ্লিক্ট জামাত যেটা আসলে যেই ধরনের একটা ডিস্টারবেন্স তৈরি করবে দেশ চালানোর ক্ষেত্রে, সেটি কি আপনার মনে হয় বিএনপি বা তারেক রহমান এটা কি আসলে প্রোটেক্ট করে কি নারীদের জন্য একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়তে পারবে বলে আপনি মনে করেন? এটা নারীরাই আদায় করে নেবে, তারেক রহমানের করতে হবে না, নারীরা আদায় করে নেবে। কেন, আমি কেন বলছি, মিস্টার শফিকের যখন জামায়াত আমির যখন প্রস্টিটিউট বলল, তখন কিন্তু ঝাড়ু নিয়ে নারীরা বেরিয়ে গেছিল ঝাড়ু মিছিলে, এবং সে বাইতুল মোকারমে গিয়ে পালিয়েছে, মানে বাইতুল মোকারম মসজিদে গিয়ে ঢুকেছে, এবং বোরখা পরা নারীরা দাঁড়িয়েছিল ওই রোডটায় ঝাড়ু নিয়ে, ও বের হবে এবং ওকে, মানে যারা মানে বাংলাদেশের বুঝতে হবে একটা কথা, যে শতকরা 70% পিপল মডারেট মুসলিম, নট ফান্ডামেন্টাল মুসলিম, মডারেট মুসলিম, এবং মডারেট মুসলিম যারা, তারা আধুনিকত্বে বিশ্বাস করে, আধুনিক প্রযুক্তিতে বিশ্বাস করে। ফান্ডামেন্টাল হচ্ছে 20%, এবং এই ফান্ডামেন্টালদেরই আমরা দেখেছি এই 17-18 মাস, এবং জামায়াতের এত প্রোপাগান্ডা, একবার চিন্তা করেন, এক রাতে ওনারা 100 কোটি টাকা খরচ করেছে, রাইট, এই এক রাতে এই জালিয়াতি করার জন্য, এবং বট বাহিনীতে তারা প্রতি মাসে লক্ষ লক্ষ মানে টাকা এক একজনের পেছনে খরচ করেছে এই প্রোপাগান্ডা গুলো ছড়ানোর জন্য, যে জামায়াত অনেক বেশি অগ্রসর হয়েছে। ওই যে এই রাসেল ভাই বললো না, যে ওই যে রাসেল ভাইয়ের কথা আবারও বলি, যে সবই সম্ভব, মানে এই নেট জগতে সার্কুলার করা, মানে এসকালেট করা সবই সম্ভব, কিন্তু রিয়ালিটিটা একদম মডারেট যারা মুসলিম, যারা নারী চাকরি করে, নারীর অধিকার আছে, নারী ডিভোর্স দিতে পারবে, নারীর স্বাধীনতা আছে, নারীর কিছু বলার অধিকার আছে, নারীর সম অধিকার নিয়ে যারা কাজ করছে, এবং অনেক 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 মানুষই এটা করছে এবং করে, এটা জাগরিত হচ্ছে না, এটা জনগণ আসলে বিএনপিকে হেল্প করবে। তারেক রহমান কিছু করতে পারবে না, সে শুধু তার মেয়ের জন্য ওই জনগণের মানে কাতারে সে সাই দিয়ে ওটাকে করবে, পাবলিশ করবে, কিন্তু জনগণ এটাকে মেনে নিবে না, যে মেয়েদের কোণঠাসা করে রাখা আরো যাবে, আরো হবে। আমার কাছে বাংলাদেশের
পলিটিক্যাল মানে মানে মিডল ক্লাস তো অনেক বেশি বাংলাদেশে, এবং এখন এডুকেশনের জায়গায় স্বামী স্ত্রীর দুজনেরই চাকরি করতে হয়, নতুবা একটা সংসার চালানো সম্ভব না, আর সন্তান তো মানুষ করা দূরের কথা। সো মানুষ এই জায়গায় যখন ঠেকবে, সোসাইটি থেকে সোসাইটির মেয়েরাই এই অধিকারটা মানে আদায় করে নেবে। ওই ঝাড়ু নিয়ে নামবে, শোনেন ওরা তো বাঁশ নিয়ে নেমেছে, মেয়েরা যথেষ্ট গুমাখা ঝাড়ু নিয়ে বেরোলেই চলবে। গুমাখা ঝাড়ু মানে গু মাখিয়ে, ওই যে আমাদের ওই যে রেজওয়ানা আপা বলেছে না যে ঢাকার মধ্যে এত মানুষ, এত মানে মলমূত্র, ঢাকায় বেশি মানুষ মলমূত্র ত্যাগ করে বলে ঢাকা পলিউটেড, ওই মলমূত্রই পলিউটেড ঢাকায় ঝাড়ু নিয়ে এই মেয়েরা নেমে যাবে, এবং তারেক জিয়ার এই জায়গায় একটা হেল্প হবে। তারেক রহমান। থ্যাংক ইউ রুমি গোমেজ, ধন্যবাদ আপনাকে। সাদাত রাসেল, আমরা একটু আরেকটা বিষয়ের দিকে একটু নজর দিব, সেটি হচ্ছে আচ্ছা, আমরা লাইভের একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমি আপনাকে একটা প্রশ্ন করি মাঝখানে, এই প্রশ্নটা করবার পরে আপনার প্রশ্ন উত্তরে আমি যাব। আজকে যে সবার মধ্যে একটা আক্ষেপ, মানে এই কথাটা কালকে থেকে আমার মাথায় ঘুরতেছিল, বুঝছেন? আপনাকে এই প্রশ্নটা করি যে মানে সবকিছুর গোড়ায় তো আসলে জুলাই, হ্যাঁ, সবকিছুর গোড়ায় তো সেই আন্দোলনটাই। তো বারবার আমাদেরকে আসলে ধাক্কা খেলে, কোথাও গিয়ে হতাশ হলে বা কোথাও খারাপ লাগা তৈরি হলে আমরা সেই দিকটায় ফিরতে হয়। তো এই যে জুলাইতে যারা বিকল্প মানে বলে চিৎকার করলো, যাদেরকে বললাম যে আমাদেরকে বিকল্পটা দেখাও, শেখ হাসিনার বিকল্প কে, তোমরা কাকে আনতে চাচ্ছ, আমরা দেখি, যদি সে শেখ হাসিনা চাইতে বেটার হয় আমি ডেফিনেটলি তাকে সমর্থন করবো এই আন্দোলনে। তখন বারবার বলা হলো আমরাই বিকল্প হব, আমরাই বিকল্প হব। এই যে যারা বলল জুলাইতে, এই লাল বদর, মগজহীন, রাজনৈতিকভাবে মূর্খ, এই যে গোষ্ঠীগুলা লাল বদর হয়ে গেল, এবং তাদেরকে তখন বিকল্পের কথা জিজ্ঞেস করলে উল্টো গালাগাল করতো একরকম। হ্যাঁ, আমি বিকল্প হব এমন ভাবে বলতো, মনে হয়তো যে ওর বাপই মনে হয় জামাতের আমির, ওর বাপের একটা দল আছে, হ্যাঁ, ওর বাপে ক্ষমতায় আসবে, এমন একটা ভাব তাদের থাকতো। আজকে যে দেশে সাধারণ যারা আছে বা লাল বদরের বাচ্চাগুলা, সেই লাল বদরের বাচ্চাগুলাকেও যখন জিজ্ঞেস করি, কথা বললেই ভাই কে আসবে বুঝতে পারতাছি না, জামাত আসলে কি করব। গালিটা দিমু না কেন কুত্তার বাচ্চাগুলাকে বলেন? শুয়ারের বাচ্চা বিকল্পের কথা বললে তখন গাজল ছিল কেন তোদের? কুত্তার বাচ্চা, বিকল্প তোর জামাতের বাপ ছিল রে কুত্তার বাচ্চা। এটা আমার দেশ ভাই, আমি সরি টু সে, লাইভে গালাগালি করা উচিত না, এটা আমার দেশ। কুত্তার বাচ্চাগুলা কার উপরে ভরসা করে মানে ওই সরকারকে নামাইছে, শেখ হাসিনাকে নামাইছে, কাকেও আনতে চাইছিল ক্ষমতায়? আসিফ নজরুল না, এইটা সাদাত রাসেল, এইটা কে আমাকে বলেন, কুত্তার বাচ্চাগুলো কেন দেশটাকে ধ্বংস করলো? না, এখানে একটা আমাকে জিজ্ঞেস করে ভাই কি আসবে, জামাত আসলে কি করবো? তখন মন চায় না প্রত্যেকটাকে ধরে ধরে জামাতের আমিরের কাছে হাত পা বাইন্দা সবাই দেই, লাগাই ধরে মূর্খগুলা। রাসেল, এখানে একটা ব্যাপার কি, সেটি হচ্ছে আমি আপনি কিন্তু ওরা বিকল্প বলতে আসলে কি ভাবছিল আপনি একটু বলেন তো আমাকে। আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটি, আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটি, কিন্তু এখানে একটা বিষয় কি, কিন্তু রাসেল ভাই লাস্ট লাইভেও করেছিল তোকে, তুই সময় পাসনি উত্তর দিতে। এখানে একটা ব্যাপার কি, ব্যাপারটা হচ্ছে কি, আমি আপনি না, শুধু আরো অনেকে আমাদের যারা সমমনা, আমরা কিন্তু অনেকেই এই কথাটি বলে থাকি যে আসলে এই জুলাইয়ের এই 5 আগস্টের দরকার ছিল। এই 5 আগস্টের কারণে আমাদের আসলে অনেক বিষয় নিয়ে আমাদের আসলে স্পষ্ট হয়ে গেছে যে আসলে ব্যাপারটা কি। এবং আরেকটা ব্যাপার কি, আমার গণতন্ত্র হুমকির মুখে, আমার মুক্তিযুদ্ধ হুমকির মুখে, আমি দেশ ছাড়া, আমার অপরাধটা কি বলেন? আমার মুক্তিযুদ্ধের অপরাধটা কি? এখন এখানে যেটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে জামাত হইল গিয়ে একটি আপাদমস্তকে একটি মুনাফেক দল। মুনাফেক, আপনি যদি ইসলামী নিয়ম অনুযায়ী, ইসলামী সূত্র অনুযায়ী যে মুনাফেক কাকে বলে, এই মুনাফেকের যে 3টা গুণ থাকে, এই 3টা গুণই কিন্তু জামাতের মধ্যে আছে, একদম স্পষ্ট আছে, খুব পরিষ্কার ভাবে আছে। মানে এমন না যে অল্প আছে, এটিকে আপনাকে আতশ কাজ দিয়ে দেখতে হবে যে জামাত কোথায় আসলে মুনাফেক। জামাত একদম স্পষ্ট একটি মুনাফেকদের সংঘ, নেস্ট অফ মুনাফেক। এইখানে আসলে যে বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে এই মুনাফিকির কারণে নানা মানুষ নানাভাবে বিভ্রান্ত হচ্ছে। যা আপনি দেখবেন যখন এই এনসিপির লোকজন, বিশেষ করে
নাপা বা আরো যারা যারা রয়েছে, ওর নাম কি, আখতার, এরা যখন ভোট চাইতে গিয়েছে তখন কিন্তু পাবলিক সরাসরি বলেছে যে আপনারা শেষ পর্যন্ত জামাতের সাথে যে যাবেন এটা আমরা বুঝতে পারিনি। এবং এই ধোঁকাটা কিন্তু বাংলাদেশের অনেক মানুষই খেয়েছে। এটি আসলে আমি ধোকার কথা বলছি না ভাই, আমি বুঝতে পারি রাসেল ভাই কি লাইভ প্রশ্ন। থেকে ভাবতেছি আমি টিটুকে এখন লাইভ থেকে লিভ করাই দেবো, বুঝেন? টিটুর সঙ্গে আমি লাইভটা করবো না, কিন্তু আমার 3 জনই লাগবে লাইভটা করতে গেলে। তখন টিটুকে লিভ করাবার আগে আমি নিশ্চয়ই মাথায় রাখবো যে আমি এরপরে শেখ ফরিদকে ঢুকাবো, বা আমার অলরেডি ফারহানা ইন্দ্রাকে আমি ঢুকাবো, বা অন্য কাউকে এখানে যুক্ত করে নেব টিটুকে বাদ দেওয়ার আগে, যদি আমার রুলসই হয় এটা যে আমার 3 জনই লাগবে। 3 জন লাগবে। অনেকে বলে জামাই পিটায় আগে ছেড়ে দে। আরে বোকাচোদা, জামাই পিটাইলে জামাইটা ছেড়ে দিলে তুই 6 মাস পর্যন্ত আবিয়াইতে থাকতে পারবি, তোর সমস্যা নাই। হ্যাঁ, আঙ্গুল দিয়ে কাজ চালাতে পারবি, মাথার চোদ রাষ্ট্রটা আঙ্গুল দিয়ে চলে না, এটা চালানোর জন্য রাষ্ট্রপ্রধান লাগে। আজকে ভাই যখন বারবার আমি ওদের মুখে শুনি ভাই কি হবে, জামাত আসবে জামাত আসবে, আমি কি বলবো বলেন? কুত্তার বাচ্চা, তুই তো আন্দোলনটা করছিস, এখন আমার জিজ্ঞাসা জামাত আসলে কি হবে? আমি বুঝতে পেরেছি খুব ভালোভাবেই। আমাদের লাইভটি শেষ দিকে চলে এসেছে। আমি একটি শেষ প্রশ্নে যাব সাদত রাসেল আপনার কাছে। সেটি হচ্ছে এই যে মোনাফেক দল, আপনার নিশ্চয়ই ২০০১ সালে পূর্ণিমা রানীর কথা মনে আছে। আপনি ভুলে যান নাই, যেটি পূর্ণিমার সাথে যে ঘটনাটি ঘটানো হয়েছিল। একটা ব্যাপার হচ্ছে গিয়ে সংখ্যালঘুদের ভোটকে পাওয়ার জন্য জামাত চূড়ান্ত মুনাফিকি যেটা তাদের করার সেটা তারা করেছে। তারা পূজা মণ্ডপে গিয়ে মন্ত্রপাঠ করেছে। তারা সংখ্যালঘুদের মৃতদেহ কাঁধে নিয়ে হরিবোল বলেছে। তারপরে এই যে কৃষ্ণনন্দী নামক যে আরেক পোতবালক আছে, সে বলছে যে হরে কৃষ্ণ হরে বল, দাঁড়িপাল্লা টেনে তোল। এবারে আমার কথা হচ্ছে যে এই যে যেই ঘটনাটি আমরা এর আগে দেখেছি জামাত বিএনপির জোট ক্ষমতায় আসার পরে সংখ্যালঘুদের যে অবস্থা হয়েছে, এটির আসলে এই সংখ্যালঘু শব্দটি আমি খুবই আমার কাছে অপছন্দনীয় একটি শব্দ। সবাই বাংলাদেশী আমরা, কিন্তু এদের আসলে এখন কি অবস্থা হবে বলে আপনার পূর্বের কার্যক্রম এদের এবং বর্তমান অবস্থা এবং জামাতের যেই মুনাফিকি, সকল কিছু মিলিয়ে আপনি আসলে কি ভবিষ্যৎ দেখেন এই বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যারা অন্যান্য আদিবাসী রয়েছেন, বা এই যে যদি আমি বলি যে আজকের যে অবস্থানটা পাহাড়িদের যে অবস্থাটার জন্য স্পষ্টতই জিয়াউর রহমান দায়ী, কারণ জিয়াউর রহমানই হচ্ছে গিয়ে ওখানে স্যাটেলাইট ঢুকিয়েছিল। আপনি বলেন তো আসলে কি হতে পারে বাংলাদেশের সংখ্যালঘুদের ক্ষেত্রে? সংখ্যালঘুদের ব্যাপারে গতবার যখন জামাত বিএনপি ক্ষমতায় ছিল তখন 2 লক্ষের উপরে সংখ্যালঘুরা দেশ থেকে বাধ্য হয় বা ভূমি ত্যাগ করতে বাধ্য হয়, নিজের ঘর বাড়ি ত্যাগ করতে বাধ্য হয়। এটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট, আমার কথা না, আওয়ামী লীগের কথা না। 2 লক্ষ অ্যামনেস্টির তথ্য অনুযায়ী। 71 থেকে আপনি যদি ধরেন যে 71-এ মুক্তিযোদ্ধাদেরকে কাফের বলে ঘোষণা করা থেকে, মুক্তিযুদ্ধে কেউ যোগ দিলে তার বউ তালাক হয়ে যাবে, এই ধরনের বয়ান দেওয়া থেকে শুরু করে হেন কোনো অপকর্ম নাই জামাত করে নাই মুক্তিযুদ্ধর বিরুদ্ধে গিয়ে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে গিয়ে। এখানকার নারীদেরকে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে পাঠানো তারা তাদের ইমানি দায়িত্ব মনে করতো, ইসলামের সেবা মনে করতো। এই হায়নার দল 71 পর থেকে আপনারা দেখছেন বারবার তারা ঘুরে ফিরে মুক্তিযুদ্ধকে তারা ওন করে, বুকে ধারণ করে, ধনে ধারণ করে, নানান বয়ান দিয়ে ওদেরকে টিকতে হইছে। তারপরে ওরা নারী নেতৃত্ব হারাম বইলা সেই নারী নেতৃত্ব নারীর সঙ্গেই জোট বাইধা আবার ক্ষমতায় আইসা মনে করেন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। রিসেন্ট টাইমে ছাত্রলীগ থেকে শুরু করে মানে আওয়ামী লীগের, ছাত্রলীগের লুঙ্গির তলে ঢুইকা ওরা নিজেরা রাজনীতি করছে। আজকে আইসা তারা মানে ওই রোজা এবং পূজা সেটাই বলতেছে। ওরা এই যে মুনাফিকিটা, এটা ওদের সারা জীবনের, ওদের অন্যতম আদর্শের মূল স্তম্ভ হচ্ছে মুনাফিকি। ইসলামের যেরকম 5টা স্তম্ভ আছে, জামাতের 5টা স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ হচ্ছে গিয়ে মুনাফিকি, দ্বিতীয়টা হইতেছে মনে করেন পাকিস্তান প্রেম, তৃতীয়টা হলো বাংলাদেশ বিরোধিতা, মুক্তিযুদ্ধ বিরোধিতা। এরকম 5টা স্তম্ভ আছে এদের। এই হায়নার দল যেই শরিয়া আইনের কথা ওরা বারবার বলে ইসলামী আইন চায়, তারা ইসলামের জন্য করে, কিন্তু স্পষ্টভাবে একবার বলে না আমরা ক্ষমতা আসলে শরিয়া আইন প্রতিষ্ঠা করব, বলতেছে না। কিন্তু আপনি দেখবেন গত 2-3 দিন আগেও জামায়াতের একজন নেতা কথা প্রসঙ্গে বলছিল যে নারীরা বাহিরে মহরম ছাড়া যেতে পারবে না,
একা নারী বাইরে যেতে পারবে না, তাকে পর্দা করতে হবে, বোরকা পড়তে হবে, সেটা যদি অমুসলিম নারীও হয়। সাংবাদিক প্রশ্ন করছিল, তখন সে বলছিল যে অমুসলিম নারীদের জন্য একই রুলস থাকবে, একটা দেশে ল তো একটাই থাকে, অমুসলিম যারা তাদেরকে এটা মানতে হবে। মানে স্বামী বা বাবা ছাড়া বাইরে যেতে পারবে না, বা আর হচ্ছে আপদমস্তক বোরকায় ঢাকা থাকবে, তাদের শরীরের কোনো অংশ বাইরে থেকে দেখা যাবে না, বা ওরা যা বলে আর কি সাধারণ যেগুলো। তা আপনার কি মনে এগুলো সবগুলো ওরা খাটাবে না? ওরা বলতেছে না, ওরা যে এখন গণতন্ত্রের কথা বলছে, ইসলামে গণতন্ত্র হারাম, অফকোর্স ইসলামে গণতন্ত্র হারাম। তাহলে ইসলামের নাম দিয়ে রাজনীতি করে একটা দল কিভাবে গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচনে আসে? এটা তো সবচেয়ে বড় মুনাফিকই তো এই জায়গায়। তারা এখন এটা করে, তারা নির্বাচন করে আসতেছে। ওরা তো জানে ওদের পাপের বোঝা কতটা ভারী এই রাষ্ট্রের উপরে। সেই পাপের বোঝার জায়গা থেকে ওরা সরাসরি কোনো কিছু বলবার হ্যাডামটা ওদের নাই। আমি যে আজকে ধরুন দুইটা গালি দিলাম বৈশা, সিনা টান করে দিছি, আমার কোনো রিগ্রেট নাই। আমি আওয়ামী লীগ বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, আমি সিনা টান করে বলি। আমি বঙ্গবন্ধু সৈনিক, আমি সিনা টান করে বলি। আমার কোনো এটা বলতে আমার কোনো জড়তা কাজ করে না। কিন্তু জামাত আজকে মনে করেন সুসময় দেখে ওরা নিজের পরিচয়টা প্রকাশ করতেছে। কালকে আবার ধরেন জামাত একটা চাপে পড়ুক, এক কুত্তার বাচ্চাও দেখবে নিজের দলের নাম বলে না। না, অতএব ওদের পুরো জন্মগত মুনাফিকের মধ্যে দিয়ে। অতএব ওরা আজকে হিন্দু ধর্মাবলম্বীদেরকে রোজা পূজা এক বানাইতেছে। হ্যাঁ, লাগলে ওরা মনে করেন ওই ঘোষণাও দেবে যে কালকে যদি আমরা জিততে পারি, হিন্দুরা যদি আমাকে ভোট দিয়া করে, প্রত্যেক মসজিদের ভিতরে আমরা দুর্গার একটা করে মূর্তি রেখে দিব, এবং আমরা কাবার দিকে ফিরে যখন সেজদা করব তখন দুর্গা। না, আমি রাসূলের সাথে একমত। এটা বলতে পারে। জামাতের পক্ষে সম্ভব, প্রয়োজনে জামাত এটাও বলবে। কিন্তু ক্ষমতা আসার পর আপনি একটা কথা মনে রাখবেন, ক্ষমতা আসার পরে জিজিয়া কর দিয়ে যদি জামাত ধরেন তার ক্ষমতা অনুযায়ী বাংলাদেশে পূর্ণ মানে ক্ষমতাটা নিজের হাতে নিতে পারে, শতভাগ ক্ষমতা, হিন্দুদেরকে জিজিয়া কর দিয়ে দেশে থাকতে হবে। রাইট, এটা ইসলামিক নিয়ম, প্রত্যেককে জিজিয়া কর দিতে হবে, শরিয়ার নিয়ম এটা। তখন ওখানে বসে কোনো ওই ভাই ভাই মারানি চলবে না। তখন তোরা তৃতীয় শ্রেণীর নাগরিক, অমুসলিম, তোরা দাসানুদাস, এটা তোদেরকে স্বীকার করে নিতে হবে জামাতের কাছে। তোদের অবস্থান ঠিক ওইটি হবে, এবং বেগান মানে বিধর্মী নারী হিসেবে তোদেরকে গনিমতের মাল বানানোটাও খুব মানে লিগ্যাল হবে। তখন যে কোনো হিন্দু নারীকে তুলে নিয়ে জামাতে যে কেউ ভোগ করতে পারে, এবং সেই ক্ষেত্রে তারেও হিন্দু নারীকে গর্বিত হইতে হইব যে আমাকে জামাত নিয়ে লাগাইছে ইসলামের নামে, তাকে সেটা গর্বের সাথে নিতে হবে, নো কমপ্লেইন। বিষয়টা এটাই হবে যদি আদতে জামাত শতভাগ বাংলাদেশের ক্ষমতা পায়। কিন্তু এটা তো আসলে বাংলাদেশ, যদি ওর ক্ষমতা হারানোর ভয়টা না থাকে, তাহলে ঠিক এটা হবে সংখ্যালঘুদের উপরে। না, কিন্তু যেটা আমরা দেখেছি যে এই ভোট এটি অবশ্যই অবৈধ একটি নির্বাচন ছিল, এবং এটি অসাংবিধানিক একটি নির্বাচন ছিল। কিন্তু সেখানেও আপনি দেখবেন যেটি ঘটনা ঘটেছে যে জামাতকে একেবারে মানুষ, বাংলাদেশের সাধারণ ভোটাররা একেবারে মুখের উপরে জুতা মেরে কিন্তু আউট করে দিয়েছে। এখানে যদি আওয়ামী লীগ নির্বাচন করতো তাহলে ব্যাপারটা হয়তো এমন হতো যে আসলে জামাত যেই আসন পেয়েছে তার মানে 3 ভাগের 1 ভাগও হয়তো তার কপালে জুটতো না। সেটি ভিন্ন বিষয়, বা সেটি আমরা ভবিষ্যতে দেখব আশা করছি। আমরা জানি না যে আসলে, যেহেতু আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ করি না, আমি জানি না আওয়ামী লীগের পরিকল্পনা কি। তবে সবসময় সত্যের পথে উচ্চারিত হতে হবে আমাদের কণ্ঠ, এবং মুক্তিযুদ্ধের পক্ষে আমাদেরকে কথা বলতে হবে। মুক্তিযুদ্ধের ন্যূনতম কোনো অসম্মান এই দেশে কখনোই মেনে নেওয়া হবে না, আগেও কখনো মেনে নেওয়া হয়নি। এবং এই দেশ সবসময় একটি কথা মনে রাখতে হবে, 30 লাখ শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ, যেখানে 4 লক্ষের উপরে নারীকে ধর্ষণ করা হয়েছে, তাদেরকে পৃথিবীর সবচাইতে নৃশংস উপায়ে তাদের উপরে নৃশংসতা চালানো হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ এই লাইভটি দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা যদি মনে করেন লাইভের এই বক্তব্যগুলো অন্য মানুষের শোনা দরকার, তাহলে লাইভটি সকলের সাথে শেয়ার করবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।